শেরওয়ানিতে পরিহিত নাবিল গালে হাত দিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে তার সদ্য বিবাহিত স্ত্রীর দিকে। তার সামনে দাঁড়িয়ে থাকা মেহেরিন রাগে পুরো শরীর কাঁপছে। ভারী গয়নাগুলো তার রাগের সঙ্গে থরথর করে দুলছে। চোখ দুটো এতটাই লাল হয়ে আছে যেন আর এক মুহূর্ত এই ঘরে থাকতে পারলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। মেহেরিন দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ইউ ডেয়ার নাবিল, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। এই মুহূর্তে তোমাকে আমার আশেপাশেও সহ্য হচ্ছে না। দূরে থাকো, অনেক দূরে। কারণ এখন তোমার ছোঁয়া তো দূরের কথা, তোমার ছায়াটাও আমার গায়ে লাগুক সেটা আমি চাই না। নাবিল ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল। চটটা খুব জোরে লাগেনি, কিন্তু অপমানটা বুকের ভেতর ধারালো কিছুর মতো বিঁধে আছে। তবুও নিজেকে শান্ত রেখে নিচু স্বরে বলল, আমি অন্য কোনো উদ্দেশ্যে আপনার কাছে যাইনি, শুধু দেখলাম আপনার মাথার ওড়নাটা একপাশে সরে গেছে, তাই ঠিক করে দিতে চেয়েছিলাম। এর বাইরে আমার মাথায় আর কিছুই ছিল না। মেহেরিন যেন আরো ক্ষেপে উঠল। ছুবে না আমাকে, একদম না। এই বিয়েটা হয়ে গেছে বলেই ভাববে না যে আমার উপর তোমার অধিকার তৈরি হয়ে গেছে। আমি এখনো মানসিকভাবে এই সম্পর্কটা মেনে নিতে পারিনি, তাই আমার পার্সোনাল স্পেসে আসার চেষ্টা করবে না। বলেই মেহেরিন আরো এক ধাপ পিছিয়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, চোখে মুখে আতঙ্ক, রাগ আর অপমান মিশিয়ে এক অদ্ভুত অবস্থা। তুমি কি ভেবেছো একটা কাবিন নামায় সই হয়ে গেছে মানেই সব শেষ? মানেই তুমি এখন যা খুশি তাই করতে পারবে? আমার জীবনটা তোমার ইচ্ছা মতো চালাবে? নাবিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি কখনোই আপনাকে অস্বস্তিতে ফেলতে চাইনি মেহরিন ম্যাম, বিশ্বাস করুন। আমি শুধু পরিস্থিতিটাকে আরও খারাপ হওয়া থেকে সামলানোর চেষ্টা করেছি। মেহেরিন তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। সেই হাসিতে কষ্টের চেয়ে বিদ্রুপ বেশি ছিল। অস্বস্তি? তুমি এটাকে অস্বস্তি বলছো? আমার পুরো জীবনটাই আজ ওলটপালট হয়ে গেছে নাবিল। একটা ভুল, একটা দুর্ঘটনা, আর তার মাসুল দিতে গিয়ে আমাকে নিজের স্টুডেন্টকে বিয়ে করতে হয়েছে। তুমি বুঝতে পারছো এই ব্যাপারটা আমার জন্য কতটা অপমানজনক? মেহেরিন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। কাল সকাল থেকে মানুষ কি বলবে জানো? সবাই বলবে, বাহ, 29 বছরের একজন মহিলা নিজের 20 বছরের স্টুডেন্টকে বিয়ে করেছে। কেউ সত্যিটা জানার চেষ্টা করবে না। কেউ জানবে না এই বিয়ের পেছনে কি পরিস্থিতি ছিল। তারা শুধু হাসবে, আঙুল তুলবে আর আমার চরিত্র নিয়ে কথা বলবে। নাবিল কষ্ট নিয়ে তাকিয়ে রইল। মানুষ কি বলল সেটা নিয়ে আমি সত্যিই ভাবি না। মেহেরিন এবার প্রায় চিৎকার করেই বলল, কিন্তু আমি ভাবি নাবিল, কারণ আমার একটা পরিচয় আছে, একটা সম্মান আছে। আমি বছরের পর বছর পরিশ্রম করে এই জায়গায় এসেছি। স্টুডেন্টরা আমাকে সম্মান দেয়, সহকর্মীরা সম্মান করে, আর এখন এখন সবাই আমাকে অন্য চোখে দেখবে। ঘরের ভেতর কয়েক সেকেন্ডের জন্যে ভারী নীরবতা নেমে এলো। মেহেরিন হঠাৎ গলার ভারী নেকলেসটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেলল। মানুষ বলবে আমি নিজের স্টুডেন্টদের সাথে সম্পর্ক করছিলাম। আরও বলবে প্রফেসর হয়ে নষ্টামি করতে গিয়ে ধরা খেয়ে শেষে বিয়ে করতে হয়েছে। তুমি জানো এই কথাগুলো একজন শিক্ষকের জন্য কতটা ভয়ঙ্কর? নাবিলের বুকটা মোচড় দিয়ে উঠল। মেহেরিনের প্রতিটি কথা যেন ধারালো কাচের টুকরোর মতো এসে বিঁধছে তার ভেতরে। তবুও সে নিজেকে শান্ত রাখলো। ধীরে ধীরে বলল, আপনি চাইলে সব দোষ আমার উপর চাপিয়ে দিতে পারেন, সবাইকে বলতে পারেন আমি ভুল করেছি। আমি প্রতিবাদ করব না, কারণ আমি জানি এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতি আপনারই হয়েছে। মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কারণ সত্যিটা সেটাই, সব দোষ তোমারই। তোমার একটা ভুলের জন্য আজ আমার জীবনটা নষ্ট হয়ে গেল। নাবিল গভীর শ্বাস নিল। আমি ইচ্ছা করে কিছু করিনি, ওটা সত্যি একটা দুর্ঘটনা ছিল। আমি কখনো সত্যি জানতাম না ছোট্ট একটা ব্যাপারটা এত দূর গড়াবে। মেহেরিন কষ্ট ভরা রাগে বলল, তোমার ওই দুর্ঘটনার জন্য আজ আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যেতে বসেছে। তুমি বুঝতে পারছো সেটা? নাবিল এবার চোখ তুলে তাকালো, ক্লান্ত কিন্তু স্থির দৃষ্টি। আপনার ক্যারিয়ার শেষ হবে না, আমি সেটা হতে দেব না। মেহেরিন তাচ্ছিল্যের হাসি দিল। কিভাবে বাঁচাবে আমার ক্যারিয়ার বলো তো? যদি কলেজ অথরিটি এসব জানতে পারে, তারা কি আমাকে সেখানে রাখবে? আর রাখলেও কি হবে? আমি কি কোনোদিন আবার স্বাভাবিকভাবে ক্লাস নিতে পারবো? নিজের স্টুডেন্টদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? নাবিল মাথা নিচু করে ধীরে ধীরে বলল, বাড়ির বাইরে কেউ জানবে না আপনি আমার স্ত্রী। ভার্সিটিতে আমাদের সম্পর্ক যেমন ছিল ঠিক তেমনই থাকবে। আপনি আমার টিচারই থাকবেন। আমি কখনো এমন কিছু করব না
যাতে আপনার সম্মান বা ক্যারিয়ারের উপর প্রভাব পড়ে। এটা আমি কথা দিচ্ছি। নাবিলের এই কথায় মেহেরিন কিছুটা শান্ত হলো। সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। ঠিক তখনই নাবিল বিছানার দিকে এগিয়ে যেতেই মেহেরিন আবার সতর্ক গলায় বলে উঠল, খবরদার, আমার পাশে ঘুমানোর কথা চিন্তাও করবে না। এই বিয়েটা হয়েছে মানেই আমি তোমাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি, এটা ভাববে না। নাবিল কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু বিছানার উপর থেকে একটা বালিশ তুলে নিল। তারপর শান্ত গলায় বলল, আমি আপনার পাশে ঘুমাতে আসিনি, শুধু একটা বালিশ নিতে এসেছি। আপনি নিশ্চিন্তে থাকুন। যতদিন পর্যন্ত আপনি নিজে থেকে স্বাভাবিক না হচ্ছেন ততদিন আমি আপনার ব্যক্তিগত সীমার বাইরে থাকব। আমি ওই সোফাতেই ঘুমাবো। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। দূরের কোনো কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। নতুন বিয়ের রাত হলেও এই ঘরে নেই কোনো লাজুক হাসি, নেই কোনো স্বপ্ন মাখা কথা। আছে শুধু অস্বস্তি, চাপা রাগ আর দুজন মানুষের মাঝখানে জমে থাকা অদৃশ্য এক দেওয়াল। নাবিল সোফার এক কোণে গিয়ে চুপচাপ বসে পড়ল। শেরওয়ানির বোতাম খুলতে খুলতেও তার মাথায় ঘুরছে মেহেরিনের প্রতিটি কথা। অন্যদিকে মেহেরিন আয়নার সামনে বসে একে একে ভারী গয়নাগুলো খুলছে, কিন্তু তার হাত বারবার কেঁপে উঠছে। কারণ আজ যে মানুষটার সাথে তার বিয়ে হয়েছে সে আর কেউ নয়, তার নিজের স্টুডেন্ট মেহেরিন রহমান, বয়স 29, শহরের অন্যতম স্বনামধন্য কলেজে ভার্সিটির ইংরেজি বিভাগের প্রফেসর। কঠোর ব্যক্তিত্ব, তীক্ষ্ণ আত্মসম্মান আর অসাধারণ শিক্ষকতার জন্য পুরো ভার্সিটিতে তার আলাদা পরিচিতি রয়েছে। স্টুডেন্টরা তাকে যেমন ভয় পায় ঠিক তেমনি সম্মান করে। আর নাবিল তালুকদার, কলেজের সবচেয়ে আলোচিত ছেলেদের একজন। পড়াশোনায় ভালো হলেও দুষ্টুমি, ফ্রেন্ড সার্কেল আর অদ্ভুত রসবোধের জন্য পুরো ক্যাম্পাসে আলাদা পরিচিতি আছে তার। ক্যান্টিনে ঢুকলে 5 টেবিল দূরে থেকেও তার হাসির শব্দ শোনা যায়। জুনিয়র থেকে সিনিয়র প্রায় সবার সাথেই তার দারুণ সম্পর্ক। ঘটনার সূত্রপাত 4 মাস আগে। সেদিন ক্লাসের সব শিক্ষার্থীরা যখন দুষ্টুমিতে মত্ত ছিল তখনই ক্লাসরুমে আসে প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল স্যার দরজার সামনে এসে দাঁড়াতেই পুরো ক্লাসরুম ধীরে ধীরে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ আগেও যেখানে হাসাহাসি, কাগজ ছোড়াছুড়ি আর ফিসফাসে পুরো রুম মাথায় উঠেছিল, সেখানে এখন কৌতূহলী নীরবতা। কারণ প্রিন্সিপাল স্যারের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে প্রায় সবারই চোখ আটকে গেছে। হালকা অফ হোয়াইট শাড়ি, পরিপাটি করে বাঁধা খোপা, চোখে চিকন কালো ফ্রেমের চশমা, চেহারায় বাড়তি কোনো সাজ নেই, তবুও অদ্ভুত এক ব্যক্তিত্ব যেন চারপাশে ছড়িয়ে আছে। তার মুখে না আছে হাসি, না কোনো অস্বস্তি, বরং এমন একটা আত্মবিশ্বাস যেন পুরো রুমটা সে এক নজরেই নিয়ন্ত্রণ করতে পারে। পেছনের বেঞ্চে বসা ছেলেগুলোর মধ্যে সাথে সাথেই ফিসফাস শুরু হয়ে গেল। ভাই নতুন স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট হবে নাকি? এত ম্যাচিওর লাগছে। যাই হোক, পুরো সিনেমার ভাইব আছে কিন্তু। নাবিল চেয়ারে হেলান দিয়ে বসে মেয়েটার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে পাশে বসা রাফির কানে কানে বলল, দোস্ত, আমি জীবনে অনেক সুন্দরী দেখেছি, কিন্তু এই লেভেলের এলিগেন্ট সুন্দরী খুব কম দেখেছি। যদি নতুন স্টুডেন্ট হয় তাহলে নিশ্চিত পুরো ডিপার্টমেন্টের ছেলেরা আগামীকাল থেকে নিয়মিত ক্লাস করবে। রাফি হাসি চেপে বলল, তুই আগে গিয়ে নাম জিজ্ঞাসা কর, তোর তো আবার মেয়েদের সাথে কথা বলতে লজ্জা লাগে না? নাবিল নাটকীয় ভঙ্গিতে শার্টের কলার ঠিক করে বলল, লজ্জা পাবো কেন? মানুষ এমনি এমনি আমাকে ক্যাম্পাসের শাহরুখ খান বলে না। দরকার হলে আজই পরিচয় করে ফেলবো। নাবিলের কথায় পাশের কয়েকজন হাসি চেপে ফেলল। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা ধীরে ধীরে পুরো ক্লাসের দিকে তাকালো। আর তার সেই শান্ত ঠান্ডা দৃষ্টিটা এক মুহূর্তের জন্য এসে থামলো নাবিলের উপর। সাথে সাথে নাবিলের হাসিটা একটু থেমে গেল, কারণ মেয়েটার চোখে এমন একটা কঠোরতা ছিল যেটা সাধারণ কারো মধ্যে দেখা যায় না। প্রিন্সিপাল স্যার গলা খাকারি দিয়ে বললেন, স্টুডেন্টস, তোমাদের সাথে আছে একজন গুরুত্বপূর্ণ মানুষের পরিচয় করিয়ে দিতে এসেছি। ইনি হচ্ছেন মেহেরিন রহমান। আজ থেকে উনি তোমাদের ইংরেজি বিভাগের নতুন প্রফেসর হিসেবে জয়েন করেছেন। এক মুহূর্তের জন্য পুরো ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল। যে ছেলেগুলো একটু আগেও মেহেরিনকে নিয়ে ফিসফাস করছিল তারা সবাই অস্বস্তিতে সোজা হয়ে বসলো।
পেছন থেকে কেউ খুব আস্তে করে বলল। ইয়া আল্লাহ, ম্যাম নাকি? রাফি কনুই দিয়ে নাবিলকে গুঁতো মেরে ফিসফাস করে বলল। কি রে শাহরুখ খান, এখন গিয়ে পরিচয় দে, ম্যাম তো সামনে দাঁড়িয়ে আছে। নাবিল শুকনো কাশি দিয়ে গম্ভীর মুখ বানিয়ে সোজা হয়ে বসলো। এদিকে মেহেরিন ধীরে ধীরে সামনে এসে টেবিলের পাশে দাঁড়ালো। তারপর পুরো ক্লাসের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। আমি প্রথম দিনেই একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। আমার ক্লাসে অযথা চিৎকার, বাড়াবাড়ি রকমের স্মার্টনেস কিংবা ডিসরেসপেক্ট কোনোটাই আমি সহ্য করি না। পড়াশোনার জায়গাটাকে আমি খুব সিরিয়াসলি দেখি, তাই আমি চাই তোমরাও এটাকে একইভাবে গুরুত্ব দাও। পুরো ক্লাস চুপচাপ শুনছে। মেহেরিন আবার ধীরে ধীরে বলল। আর একটা কথা, আমি খুব সহজেই বুঝতে পারি কোন স্টুডেন্ট সত্যি পড়াশোনা করতে এসেছে আর কে শুধু বন্ধু বান্ধবদের নিয়ে ক্লাসরুমে সার্কাস করতে এসেছে। তাই কেউ যদি আমাকে হালকাভাবে নেওয়ার ভুল করে তাহলে সে নিজেই পরে সমস্যায় পড়বে। মেহেরিন এই কথাটা বলেই সে সরাসরি তাকালো নাবিলের দিকে। পুরো ক্লাসের চোখ আবার গিয়ে পড়লো ওর উপর। কয়েক সেকেন্ড নাবিল চুপ করে রইল। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ধীর স্বরে বলল। ম্যাম, আপনি হয়তো আমাকে দেখে ভুল বুঝছেন। আসলে আমি কিন্তু খুব শান্ত ভদ্র টাইপের স্টুডেন্ট। ক্লাসে কোনো ঝামেলা করি না, বরং শিক্ষকদের যথেষ্ট সম্মান করি। তার কথার ভঙ্গিটা এতটাই নাটকীয় ছিল যে কয়েকজন হাসি চেপে ফেলল। মেহেরিন ভ্রু সামান্য উঁচু করে তাকালো। রিয়েলি? তাহলে আমি সত্যিই আশাবাদী, কারণ অনেক সময় যারা নিজেদের সবচেয়ে বেশি ভদ্র দাবি করে তারাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আশা করি তুমি অন্তত আমাকে সেই অভিজ্ঞতার মুখোমুখি করবে না, মিস্টার। নাবিল সোজা হয়ে বসে বলল। নাবিল তালুকদার ম্যাম। মেহেরিন কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে ধীরে মাথা নেড়ে বলল। ওয়েল, মিস্টার নাবিল তালুকদার, দেখা যাক আপনার এই ভদ্রতার গল্পটা কতদিন টিকে থাকে। নাবিল এবার হালকা হেসে বলল। চেষ্টা করব ম্যাম, যেন আপনাকে হতাশ না করি। মেহেরিন আর কোনো উত্তর দিল না। শুভ কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল নাবিলের দিকে। তারপর ক্লাসে মনোযোগ দেয়। পরের দিন সকাল। ভার্সিটির করিডোর জুড়ে আগের মতোই কোলাহল। কেউ ক্লাসে ঢুকছে, কেউ ক্যান্টিনের দিকে যাচ্ছে, কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ইংরেজি বিভাগের থার্ড ইয়ারের ক্লাসরুমের পেছনের বেঞ্চে হেলান দিয়ে বসে আছে নাবিল। হাতে কলম ঘোরাচ্ছে, কিন্তু চোখ বারবার দরজার দিকেই চলে যাচ্ছে। পাশেই বসা রাফি সেটা খেয়াল করে ঠোঁট বাঁকিয়ে বলল। কি ব্যাপার ভাই, আজকে তোকে অস্বাভাবিক শান্ত লাগছে। গতকাল যে ম্যামের সামনে শাহরুখ খান মোড অন করেছিলি, আজ সেই ব্যাটারির চার্জ শেষ নাকি? নাবিল ধীরে ধীরে হেসে মাথা নাড়ল। দোস্ত, একটা কথা বলবো, হাসবি না কিন্তু। রাফি ভ্রু তুলে বলল। তুই সিরিয়াস কথা বললেও হাসি পায়, যেখানে আগে থেকেই না হাসতে বলছিস কেন বল? নাবিল কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে থেকে নিচু স্বরে বলল। মেহরিন ম্যাম যত সিনিয়রই হোক না কেন, আমি ক্রাশ খাইছি ভাই, একদম ডেঞ্জারাস লেভেলের ক্রাশ। রাফি কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর হো হো করে হেসে উঠল। ইয়া আল্লাহ, তোর তো সত্যিই বাঁচার আশা নাই। প্রথম দিনেই নতুন ম্যামের উপর ক্রাশ? নাবিল নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রেখে বলল। ক্রাশ না ভাই, এটা তার চেয়েও বড় কিছু। ওই মহিলা ক্লাসে ঢোকার পর মনে হচ্ছিল পুরো রুমের টেম্পারেচারই বদলে গেছে। রাফি মুচকি হেসে বলল। প্রতিদিন প্রথম বেঞ্চে বসে ইংরেজি সাহিত্য আবৃত্তি করবি? নাবিল ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে ধীরে ধীরে বলল। না, প্ল্যান আরও বড়। কি রকম? নাবিল চেয়ার থেকে সামান্য সামনে ঝুঁকে ফিসফিস করে বলল। একদিন ওই মেহরিন রহমানকে আমি বউ বানাবো। কথাটা শুনে রাফি প্রায় চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা। তুই কি মাথা খারাপ করে ফেলেছিস? উনি তোর টিচার, তোর থেকে প্রায় 9 বছরের বড়। নাবিল নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো। ভালোবাসা বয়স দেখে আসে নাকি? আর তাছাড়া ম্যাচিওর মেয়েদের আলাদা একটা ক্লাস আছে ভাই, বুঝলি না? তুই নিশ্চিত একদিন ম্যামের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হবি? নাবিল আত্মবিশ্বাসী ভঙ্গিতে কলার ঠিক করে বলল। মাইর খাইলেও সমস্যা নাই, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদিন এই মেহরিন ম্যামই আমার নাম শুনে হাসবে। তালুকদার বাড়িটা শহরের অভিজাত এলাকাগুলোর একটাই। বিশাল 3 তলা বাড়ি, সামনে ছোট্ট সুন্দর বাগান, ড্রাইভওয়ের পাশে দামি দামি গাড়ি দাঁড়িয়ে আছে।
ড্রাইভ ওয়ের পাশে দামি গাড়ি দাঁড়িয়ে আছে। পুরো বাড়িটার মধ্যেই একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। নিচতলায় থাকে তালুকদার পরিবার, আর ওপরের 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়। সন্ধ্যার সময় পুরো বাড়িটা যেন আরো জীবন্ত হয়ে ওঠে। রান্নাঘর থেকে গরম গরম খাবারের গন্ধ ভেসে আসছে। ড্রয়িং রুমে টিভির শব্দ চলছে, আর তার মাঝেই নাবিলের হাসাহাসি পুরো পরিবেশ জমিয়ে রেখেছে। ডাইনিং টেবিলে বসে এক হাতে চিকেন ফ্রাই আর অন্য হাতে মোবাইল নিয়ে ভিডিও স্ক্রল করছে নাবিল। সামনে বসে আছে তার বাবা আরমান তালুকদার। বয়স 47 পেরোলেও ব্যক্তিত্ব এখনো তীক্ষ্ণ। বড় ব্যবসায়ী মানুষ, কিন্তু ছেলের সাথে কথা বলার সময় সব সময় একটা বন্ধু সুলভ ভাব থাকে। রান্নাঘর থেকে প্লেট হাতে বের হয়ে এলেন শায়লা তালুকদার। মুখে হালকা বিরক্তির ছাপ থাকলেও চোখে মুখে ছেলের জন্য সেই চিরচেনা মায়া স্পষ্ট। ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখলেন নাবিল এক হাতে মোবাইল ধরে আছে আর অন্য হাতে উদাসীন ভঙ্গিতে খাবার নাড়াচাড়া করছে। শায়লা কপাল কুঁচকে বললেন, নাবিল, খাওয়ার সময় মোবাইলটা একটু নামিয়ে রাখা যায় না? সারাদিন ওই জিনিসটা নিয়েই পড়ে থাকিস। খাবার টেবিলেও যদি ফোন ছাড়তে না পারিস, তাহলে পরিবার নিয়ে বসার মানেটা কোথায় বলতো? নাবিল একবারও চোখ না তুলে ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, যাই তো, অবশ্যই যাই, কিন্তু আমি এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। দেশের ভবিষ্যৎ আমার কাঁধে নির্ভর করছে মা। সামনে বসে খবরের কাগজ পড়তে থাকা আরমান তালুকদার ধীরে ধীরে চোখ তুলে ছেলের দিকে তাকালেন। ভ্রু সামান্য উঁচু করে গম্ভীর গলায় বললেন, তাই নাকি? শুনি তো, এমন কী দায়িত্ব পালন করছিস তুই? নাবিল এবার নাটকীয় ভঙ্গিতে গলা খাকারি দিয়ে মোবাইলটা একটু উঁচু করলো। আমি দেশের তরুণ সমাজকে বিনোদন দিচ্ছি। এত কঠিন জীবনে মানুষ একটু হাসবে না? আমি মূলত মানব সেবাই করছি। আরমান কয়েক সেকেন্ড নিঃশব্দে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব শান্ত শুকনো গলায় এমন একটা কথা বললেন যেটা শুনে শাইলার হাসি চেপে রাখা দায়ী হয়ে গেল। তোরে ছোটবেলায় ডাক্তার দেখানো উচিত ছিল, তাহলে হয়তো আজ সমাজটা বেঁচে যেত। শাইলা এবার আর হাসি আটকাতে পারলেন না, মুখে হাত চাপা দিয়ে হেসে ফেললেন। আর নাবিল যেন ভীষণ আহত হয়েছে এমন ভাব করে বুকের ওপর হাত রাখলো। অবিশ্বাস্য, নিজের বাবার কাছ থেকেই এত বড় অপমান। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এই পরিবারের কেউ আমার অনুভূতির মূল্য দেয় না। আরমান নির্বিকার মুখে গ্লাস থেকে ধীরে ধীরে পানি খেলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, এত অভিনেতা কিভাবে করিস আমাকে বলতো? তুই তো পাক্কা অভিনেতা হবে। নাবিল এবার হেসে ফেলল। চেয়ারে হেলান দিয়ে দুষ্টুমি ভরা চোখে বাবার দিকে তাকিয়ে বলল, অবশ্যই হব। আমার দেখে সুন্দরী সুন্দরী মেয়েরা অটোগ্রাফ, সেলফি তুলতে আসবে। তাদের মধ্যে একজনকে তোমাদের পুত্রবধূ বানিয়ে দেব। শাইলা রান্নাঘর থেকে একটা বড় খাবারের বাটি এনে নাবিলের হাতে ধরিয়ে দিলেন। বকবক না করে এইটা পাশের ফ্ল্যাটে দিয়ে আয় তো। নাবিল মুখ কুঁচকে বলল, আম্মু, আমি আর একটু হলে অভিনেতা হতে নিয়েছিলাম, আর তুমি আমাকে ডেলিভারি ম্যান বানিয়ে দিলে। শাইলা কড়া চোখে তাকালেন। 3 দিন আগে নতুন ভাড়াটিয়া এসেছে, মানুষজন নতুন জায়গায় উঠেছে, একটু খাবার পাঠানো ভদ্রতা। যা দিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। কিন্তু যদি তারা আমাকে বসিয়ে আধা ঘন্টা পারিবারিক ইতিহাস শোনায়, আমি কিন্তু পালিয়ে আসব। আরমান খবরের কাগজ ভাঁজ করতে করতে বললেন, তোর পালিয়ে আসতে হবে না। ওরা যখন তোর বকবক শুনতে পাবে, তখন ওরাই তোকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেবে। নাবিল বাটিটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। 3য় তলার করিডোরটা বেশ শান্ত। দেওয়ালে নতুন রঙের গন্ধ এখনো হালকা ভাসছে। একটা ফ্ল্যাটের সামনে এসে সে দাঁড়ালো। দরজার পাশে নতুন নেম প্লেট লাগানো, রহমান পরিবার। নাবিল ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। রহমান। তারপর কাঁধ ঝাঁকিয়ে কলিং বেল চাপলো। টিং টং। কয়েক সেকেন্ড পর দরজাটা ধীরে ধীরে খুলল। আর দরজা খুলতেই নাবিলের মুখের হাসিটা মুহূর্তেই থেমে গেল। কারণ সামনে দাঁড়িয়ে আছে মেহেরিন রহমান। হালকা আকাশি রঙের ঘরোয়া 3 পিস, খোলা চুল, চোখে কোনো মেকআপ নেই, তবুও সেই একই তীক্ষ্ণ ব্যক্তিত্ব। দুজনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। নাবিলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। ম্যাম।
মেহেরিনও স্পষ্ট অবাক হয়েছে, তবে খুব দ্রুত নিজেকে সামলে নিল। মেহেরিন ধীর ঠান্ডা গলায় বলল। তুমি এখানে কি করছো? নাবিল এখনো পুরো বিষয়টা বুঝে উঠতে পারছে না। আমি মানে এই বাসাতেই থাকি, নিচে। মেহেরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল। ও, তাহলে এই বাড়িটা তোমাদের? নাবিল মাথা নাড়ল, তারপর নিজের হাতে থাকা খাবারের বাটিটার দিকে তাকিয়ে হালকা অপ্রস্তুত গলায় বলল। আম্মু খাবার পাঠাইছে, নতুন ভাড়াটিয়া এসেছে বলে। ঠিক তখনই ভেতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে এলো। মেহুমা, কে এসেছে? মেহেরিন এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো, তারপর ধীরে ধীরে পাশ কাটিয়ে দাঁড়ালো। ভেতরে আসো। নাবিল এখনো যেন হালকা শকে আছে, হাতে খাবারের বাটি নিয়েই ধীরে ধীরে ফ্ল্যাটের ভেতরে ঢুকলো। চারপাশে চোখ বোলাতেই বুঝলো বাসাটা বেশ পরিপাটি করে সাজানো। দেওয়ালে বইয়ের তাক, একপাশে বড় পিয়ানো, আর ড্রয়িং রুম জুড়ে হালকা ল্যাভেন্ডারের গন্ধ। ঠিক তখনই ভেতর থেকে মাঝবয়সী এক ভদ্র মহিলা, মেহেরিনের মা রেহেনা রহমান বের হয়ে এলেন, মুখে কোমল হাসি। আরে বাবা, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। নাবিল ভদ্রভাবে মাথা নইয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। রেহেনা হেসে উত্তর দিলেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশ্চয়ই নিচতলার বাড়িওয়ালার ছেলে? নাবিল মাথা নেড়ে বাটিটা এগিয়ে দিল। জি আন্টি, আম্মু খাবার পাঠাইছে। রেহেনা রহমানের মুখে সঙ্গে সঙ্গে মুগ্ধ হাসি ফুটে উঠল। আহা, এত কষ্ট করার কি ছিল? তোমার আম্মুকে ধন্যবাদ দিও। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখ বারবার নাবিলের দিকেই যাচ্ছে। আর নাবিলের অবস্থা এমন যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার নতুন ইংরেজি ম্যাম তার বাসার ওপরের ফ্ল্যাটেই থাকে। ঠিক তখনই নাবিল হঠাৎ গলা খাকারি দিল। মানে ম্যাম, আপনাদের কোনো কিছু দরকার হলে অথবা সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। তোমার মতো বাচ্চা ছেলের সাহায্য আমার লাগবে না, তুমি গিয়ে নিজের পড়াশোনাটা আগে করো। রেহেনা রহমান দুজনের কথোপকথন দেখে হালকা অবাক হলেন। তোমরা কি আগে থেকে একে অপরকে চিনো নাকি? মেহেরিন উত্তর দেওয়ার আগেই নাবিল দ্রুত বলে উঠল। জি আন্টি, মানে ম্যাম আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের নতুন প্রফেসর। রেহেনা এবার স্পষ্ট খুশি হলেন। ও তাই বলো, তাহলে তো খুব ভালোই হয়েছে। নতুন জায়গা, অন্তত পরিচিত কেউ তো আছে। আন্টি আঙ্কেল কোথায়? ওনাকে তো দেখলাম না। তোমার আঙ্কেল অফিসে আছে, বাড়িতে ফিরতে ফিরতে 8টা বেজে যায়। আচ্ছা আন্টি, আমি যাই তাহলে, আম্মু নিচে অপেক্ষা করছে। আচ্ছা বাবা, আবার আসবে কিন্তু। নাবিল দরজার দিকে হাঁটতে হাঁটতে একবার পিছনে তাকালো। মেহেরিন এখনো ভ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে নাবিলের মুখে এমন হাসি ফুটে উঠেছে যেন সে লটারি জিতে ফেলেছে। রাফিকে ফোন দিতেই ওপাশ থেকে বিরক্ত গলা ভেসে এলো। কিরে, আবার কি করছিস? নাবিল চাপা উত্তেজনায় ফিসফিস করে বলল। দোস্ত, ব্রেকিং নিউজ। এবার কি? নাবিল নাটকীয় ভঙ্গিতে দেওয়ালে হেলান দিল। মেহরিন ম্যাম আমাদের বাসার উপরেই থাকে। ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর রাফির চিৎকার। ইয়া আল্লাহ, তোর প্রেম কাহিনী শুরু হওয়ার আগে আল্লাহ পুরো ড্রামা সিরিয়ালের সেট আপ করে দিয়েছে। 4 মাস কেটে গেছে। এই 4 মাসে অনেক কিছু বদলেছে। মেহেরিনের পরিবার ও নাবিলের পরিবারের সম্পর্ক এখন খুব গভীর। শায়লা তালুকদার ও রেহেনা রহমান ফ্রি সময় পেলেই আড্ডা দিতে বসে যান। মেহেরিনের বাবা শাহাদাত রহমান ও আইমান তালুকদারের প্রতিদিন সন্ধ্যায় চায়ের আড্ডায় দেশ, রাজনীতি ও বিজনেস নিয়ে আলোচনা না করলে জমেই না। নাবিল আর মেহেরিনের সম্পর্কে খুব একটা উন্নতি না হলেও অবনতি হয়নি। নাবিল অন্য সবার সামনে দুষ্টুমি করলে মেহেরিনের সামনে একদম শান্ত বাচ্চাদের মতো থাকে। সেদিন ছিল আরমান তালুকদার আর শায়লা তালুকদারের বিবাহবার্ষিকী। পুরো তালুকদার বাড়িটা আলোয় ঝলমল করছে। বাগান জুড়ে ফেয়ারি লাইট, ছাদে গান বাজনা, অতিথিদের কোলাহল, সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ। সবাই এসেছে অনুষ্ঠানে, আর সেই অতিথিদের মাঝেই উপস্থিত মেহেরিন ও তার পরিবার। হালকা কালো শাড়িতে আজ মেহেরিনকে অসম্ভব সুন্দর লাগছে। খোলা চুল, কানে ছোট মুক্তোর দুল, ঠোঁটে হালকা লিপস্টিক, অতিরিক্ত কোনো সাজ নেই, তবুও তার ব্যক্তিত্বটাই আলাদা করে নজর কাটছে।
অনুষ্ঠানে ঢোকার পর থেকেই অনেকের চোখ বারবার তার দিকে চলে যাচ্ছে। অন্যদিকে নাবিল দূরে দাঁড়িয়ে অতিথিদের সঙ্গে কথা বলছিল, কিন্তু তার চোখও বারবার এক জায়গাতেই আটকে যাচ্ছে, মেহেরিন রহমান। মেহেরিন সেটা কয়েকবার খেয়াল করেও না দেখার ভান করলো। শাইলা তালুকদার ও রেহেনা রহমান কথা বলছিল। মেহেরিন সেখানে রেহেনা রহমানকে বলে, মা আমি একটু বাসায় যাচ্ছি। রেহেনা রহমান কিছু বলার আগেই শাইলা তালুকদার বলল, এখন বাসায় যাব কেন মেহু? পার্টি তো এখনো শেষ হয়নি। আন্টি আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না, আমি একটু ওয়াশরুম যাব, তারপর চলে আসব। শুনছো পাগলি মেয়ের কথা? ওয়াশরুমের জন্য নাকি এখন নিজের বাসায় যাবে? তারপর সাইডের একটা রুম দেখিয়ে বলল, ওই রুমে যাও, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আসো। মেহেরিন বিরক্ত মুখে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ভেবেছিল এটা বোধহয় গেস্ট রুম বা ওয়াশরুমের পাশের কোনো অংশ, কিন্তু ভেতরে ঢুকেই তার পা থেমে গেল। এটা কোনো গেস্ট রুম নয়, একটা ছেলের ব্যক্তিগত ঘর। ঘরটা অদ্ভুতভাবে গোছানো আর এলোমেলো একসাথে। এক পাশে বইয়ের তাক, অন্য পাশে গিটার ঝুলছে, দেওয়ালে কয়েকটা স্পোর্টস পোস্টার, টেবিলে হেডফোন আর খোলা বই ছড়ানো, আর বিছানার কোণে পড়ে আছে একটা হুডি যার পিছনে স্পষ্ট লেখা তালুকদার। মেহেরিন চোখ শুরু করে চারপাশটা দেখলো। এটা কার রুম? ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো নাবিল, হাতে ফোন, মুখের স্বাভাবিক উদাস ভাব, কিন্তু দরজার ভেতরে দৃশ্য দেখে সে এক সেকেন্ডে থেমে গেল। ম্যাম। মেহেরিন ঠান্ডা চোখে তাকালো। এই তোমার রুম? নাবিল একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। জি, এটা আমারই রুম, কিন্তু আমি জানতাম না আপনি এখানে। মেহেরিন ধীরে ধীরে শ্বাস ছাড়লো। তোমার বাড়ির কেউ আমাকে ভুল করে এখানে পাঠিয়েছে, ওয়াশরুম যাব। ও, এই ফ্লোরে ওয়াশরুম শুধু আমার রুমের সাথেই অ্যাটাচড? মেহেরিন ভ্রুকুচকে বিরক্ত গলায় বলল, তাহলে এখন কি করতে হবে? আমি বাইরে চলে যাচ্ছি ম্যাম। নাবিল ঘুরে যাবে হঠাৎ কার্পেটে পা আটকে পড়ে যেতে নেয়। তখন সে সাপোর্টের জন্যে কিছু একটা ধরতে গেলে ও মেহেরিনের হাত ধরে ফেলে, তাও শেষ রক্ষা হলো না। মেহেরিনকে নিয়েই পড়ে যায় ফ্লোরে। ঘরের ভেতর মুহূর্তেই নীরবতা নেমে এলো। হতভম্ব হয়ে মেহেরিন ও নাবিল একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই করিডোরে পায়ের শব্দ শোনা গেল। একজন বয়স্ক ভদ্রমহিলা দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতরের দৃশ্য দেখে চোখ বড় হয়ে গেল। এক রুমে একজন ছেলে আর একজন মেয়ে এমনভাবে একসাথে লেপ্টে রয়েছে, তিনি মুহূর্তেই চিৎকার করে উঠলেন, ইয়াল্লাহ, এটা কি হচ্ছে এখানে? নাবিল দ্রুত বলল, খালা আপনি যা ভাবছেন তা না। কিন্তু তিনি শুনলেনই না, উল্টে জোরে ডাক দিলেন, শাইলা, আরমান ভাই, সবাই এদিকে আসো। কিছুক্ষণের মধ্যেই পুরো করিডোর ভরে গেল মানুষে। শাইলা, আরমান, রেহেনা, শাহাদাত সহ অতিথিরা অবাক হয়ে সামনে এসে দাঁড়ালেন। খালাটি উত্তেজিত গলায় বলতে লাগলেন, আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম দরজা বন্ধ করে ছেলে মেয়েকে একসাথে রুমে নষ্টামি করছিল। কিন্তু কথা মাঝপথেই কেটে গেল। খালা আবার বলে উঠলেন, ওয়াশরুম নাকি অন্য কিছু, সেটা আমরা বুঝি না। এমন ঘটনা আমরা জানি, ধরা পড়লেই সবাই এমন বলে। তারপর রেহেনা রহমানের দিকে তাকিয়ে বলল, এমন বুড়ো মেয়েকে ঘরে বসিয়ে রেখেছো, বিয়ে শাদী দিচ্ছ না, এখন নিজের শরীরের ঝাল মজানোর জন্য নিজের স্টুডেন্টের সাথে নষ্টামি করছো। পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে বলে শাইলা তালুকদার বলল, আপনাদের কোথাও ভুল হচ্ছে, ওদের তো অনেক আগেই বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছো? এমন ছোট ছেলের সাথে তোমার এমন বড় মেয়ের বিয়ে দিবে? আইমান তালুকদার এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খোলে, কোথায় লেখা আছে স্ত্রী স্বামীর থেকে বড় হতে পারবে না? আর মেহরিন অনেক ভালো মেয়ে, তাই ওকে আমরা আমাদের নাবিলের জন্য চেয়েছি। আপনাদের কোনো সমস্যা? বিয়ে ঠিক করা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে বলে বিয়ের আগে এসব নষ্টামি করতে তা তো মেনে নেওয়া যায় না। কালকের মধ্যে এই দুজনকে বিয়ে দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। রাত তখন 12টা। বাড়িটা এখন পুরোপুরি নিস্তব্ধ। কিছুক্ষণ আগ পর্যন্ত যে বাড়িটা আলো, হাসি আর মানুষের কোলাহলে ভরপুর ছিল, এখন সেখানে শুধু টেবিলের উপর পড়ে থাকা আধা খাওয়া খাবার, ছড়িয়ে থাকা চেয়ার আর বাতাসে ভেসে থাকা পারফিউমের গন্ধ। ড্রয়িং রুমের বড় ঝাড়বাতিটা এখনো জ্বলছে, কিন্তু আলোটা যেন আজ আর আগের মতো উজ্জ্বল লাগছে না।
ড্রয়িং রুমে বসে আছেন আরমান তালুকদার, শাইলা তালুকদার, রেহেনা রহমান আর শাহাদাত রহমান। কেউই ঠিকভাবে কথা শুরু করতে পারছে না। প্রত্যেকের মুখে চাপা টেনশন, অস্বস্তি আর একটা অদ্ভুত ভারী নীরবতা। শাইলা আস্তে করে সোফার হাতলে হাত রাখলেন। আরমান মেহরিনের বাবা মেয়ের উদ্দেশ্যে বলে, মাফ করবেন ভাই ভাবি, তখন ওইভাবে না বলে ওদের দুজনের মান সম্মান চলে যেত, তার জন্য বেশি সাফার করতে হতো মেহেরিনকে। আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রশ্ন হলো এখন কি করব? আচ্ছা, মিতারাকে সত্যি বানালো কেমন হয়? ঘরের ভেতর কথাটা শেষ হতেই যেন বাতাসটাও থেমে গেল। আইমান রহমানের কথার পর সবাই একে অপরের দিকে তাকালো। মিথ্যেকে সত্যি বানানো কথাটা প্রথমে কেউ ঠিকভাবে ধরতেই পারল না। রেহেনা রহমান ধীরে ধীরে বললেন, আপনি কি বলতে চাইছেন ভাইজান? আইমান তালুকদার একটু সামনে ঝুঁকে শান্ত গলায় বললেন, যা হয়েছে সেটা তো আর মুছে ফেলা যাবে না। মানুষ যা দেখছে, যা ধরে নিয়েছে, সেটা যদি আমরা নিজেরাই পরিষ্কারভাবে সাজিয়ে দিই তাহলে ক্ষতিটা কমবে। মানে? আইমান একবার মেহেরিন আর নাবিলের দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, এই মুহূর্তে সবচেয়ে সহজ সমাধান, ওদের বিয়ে কালই দিয়ে দিলে কেমন হয়? কিন্তু ভাই, আমাদের মেয়ে তো আপনাদের ছেলের থেকে বড়। মেহুর বয়স নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ভাই, তবে নাবিলকে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। পরিস্থিতি সামাল দিতে আর দুই পরিবারের সম্মান বাঁচাতেই শেষ পর্যন্ত মেহেরিনকে অনেক বুঝিয়ে শুনিয়ে বিয়েতে রাজি করানো হয়। সে বারবার না করতে চাইলেও বাবা মায়ের অসহায় মুখ সমাজের কথা ভেবে ধীরে ধীরে চুপ হয়ে যায়। তার সেই নীরবতাকেই সবাই সম্মতি হিসেবে ধরে নেয়। পরের দিন খুব ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয়। বাড়িতে মানুষজন থাকলেও কোথাও সেই স্বাভাবিক বিয়ের আনন্দ ছিল না। মেহেরিন লাল শাড়িতে সাজানো ছিল ঠিকই, কিন্তু তার মুখে কোনো হাসি ছিল না। মনে হচ্ছিল সবকিছু যেন তার ইচ্ছের বাইরে ঘটছে। অন্যদিকে নাবিলও অস্বাভাবিকভাবে শান্ত। সাধারণত সবসময় হাসি খুশি ছেলেটা আজ মাথা নিচু করে চুপচাপ বসেছিল। অবশেষে কাবিননামায় সই হওয়ার সাথে সাথে তাদের সম্পর্কের পরিচয় বদলে যায়। শিক্ষক আর ছাত্র থেকে তারা হয়ে যায় স্বামী স্ত্রী। আর তারপরের ঘটনা আপনার প্রথমেই দেখেছেন। সোফায় শুয়ে কথা নাবিল পুরনো সব কথা বলছিল। তারপর বিড়বিড় করে বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ঠিক, কিন্তু কোনোদিন চাইনি এভাবে অসম্মানিত হয়ে আমাদের বিয়ে হোক। সকাল থেকেই তালুকদার বাড়িটা অস্বাভাবিক শান্ত। গত কয়েকদিনের হইচই, আত্মীয়দের ভিড়, বিয়ের আয়োজন সবকিছু যেন এক রাতেই শেষ হয়ে গেছে। ডাইনিং টেবিলে শুধু পরিবারের মানুষজন বসে আছে, কিন্তু কারো মুখেই স্বাভাবিক হাসি নেই। মেহেরিন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। হালকা রঙের সুতির শাড়ি, ভেজা চুল পেছনে ক্লিপে আটকানো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নিচে বসে থাকা শাইলা তালুকদার তাকে দেখেই উঠে দাঁড়ালেন। ঘুম হয়েছে মা? মেহেরিন ঠোঁটে হালকা জোর করে হাসি এনে বলল, জি আন্টি। আন্টি কেন বলছো মেহুমা? আমি নাবিলের আম্মু, মানে এখন তোমারও আম্মু। মেহেরিন মুখে কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। ডাইনিং টেবিলের একপাশে বসেছিল নাবিল। সাদা টি শার্ট আর ট্রাউজারে একদম সাধারণ লাগছে তাকে, কিন্তু আজ আশ্চর্যজনকভাবে সে চুপচাপ। কোনো দুষ্টুমি নেই, কোনো তর্ক বিতর্ক করছে না শাইলা তালুকদারের সাথে। মেহেরিন নিচে নামতেই সে শুধু একবার তাকালো, তারপর আবার চুপ করে চায়ের কাপে চোখ নামিয়ে ফেললো। পরিস্থিতিটা আরো অস্বস্তিকর হয়ে উঠত যদি না ঠিক তখনই আরমান তালুকদার গলা খাকারি দিতেন। আজকে তোদের ভার্সিটি আছে না? মেহেরিন কয়েক সেকেন্ড থেমে বলল, জি, আমার ক্লাস আছে, নাস্তা করে ভার্সিটিতে চলে যাব। আরমান এবার নাবিলের দিকে তাকালেন। তুইও যাবি? নাবিল মাথা নাড়ল। হুম। শাইলা একটু চিন্তিত গলায় বললেন, তোরা একসাথে যা, এক জায়গায় যাবি, আলাদা যাবার কি দরকার? প্রশ্নটা শুনে মেহেরিনের হাত থেমে গেল। সে দ্রুত বলে উঠল, না, আমরা একসাথে যাব না। আমার পক্ষে ওর সাথে ভার্সিটিতে যাওয়া সম্ভব না। এমনি আমার মান সম্মান সব শেষ। ভার্সিটিতে যতটুকু আছে সেটা শেষ করতে চাই না। সেদিন যদি আপনার কথা শুনে ওর রুমে না যেতাম তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। পুরো টেবিল কয়েক সেকেন্ড চুপ। শাইলা তালুকদার মাথা নিচু করে ফেলে। মনে মনে ভাবে সে তো আসলেই দোষী। সে যদি সেদিন মেহেরিনকে বাসায় যেতে যেতে তাহলে এত ঘটতো না।
মেহেরিন অর্ধেক খাবার খেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি ভার্সিটিতে যাচ্ছি। আমার আচরণে আপনার যদি খারাপ লাগে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি এটাই সত্যি বলে মনে করি, সেটাই সত্যি। এই কথাটা শেষ করেই মেহেরিন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ব্যাগটা কাঁধে তুলে ধীরে ধীরে টেবিল থেকে সরে গেল। তার পায়ের শব্দ সিঁড়ির দিকে মিলিয়ে যেতে লাগলো। ডাইনিং টেবিলে তখন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শাইলা তালুকদার মাথা নিচু করে রইলেন। আরমান তালুকদারের চোখে কোনো কথা নেই, শুধু একটা চাপা দীর্ঘশ্বাস। নাবিল একবার সিঁড়ির দিকে তাকালো। দরজার ফাঁক দিয়ে মেহেরিনের চলে যাওয়ায় ছায়াটা শেষবারের মতো দেখা গেল। তারপর সেটাও মিলিয়ে গেল। সকাল 9:30। ভার্সিটির করিডোর আগের মতোই ব্যস্ত। স্টুডেন্টদের আড্ডা, ক্লাসে দৌড়াদৌড়ি, ক্যান্টিনের শব্দ, সবকিছু স্বাভাবিক। অথচ এই স্বাভাবিক পরিবেশের মাঝেই মেহেরিনের বুকের ভেতর অদ্ভুত চাপা অস্বস্তি কাজ করছে। সে দ্রুত স্টাফরুমের দিকে হাঁটছিল। ঠিক তখনই পেছন থেকে কয়েকজন ছাত্রী এগিয়ে এলো। গুড মর্নিং ম্যাম। মেহেরিন স্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়ল। গুড মর্নিং। বাইরে থেকে তাকে পুরোপুরি স্বাভাবিক লাগলেও ভেতরে ভেতরে সে কেমন যেন হয়ে যাচ্ছে। শুধু অস্থির অস্থির লাগছে। বারবার মনে হচ্ছে কলেজের সবাই যদি সবকিছু জেনে যায় তাহলে তার কি অবস্থা হবে, কি করবে সে, কোথায় বা যাবে? তখন তো তার আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। অন্যদিকে ঠিক তখনই ক্যাম্পাসের গেটে ঢুকলো নাবিল। সাধারণ দিনের মতোই তার বন্ধুদের একটা দল সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরলো। কি রে, পরশু থেকে তোকে ফোনে পাচ্ছিলাম না, কোথায় হারিয়ে গেছিলি? আমি তো ভাবছিলাম তোর জন্য থানায় জিটি করতে হবে। নাবিল কয়েক সেকেন্ড থেমে রাফির দিকে তাকালো, তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, ওই একটু ব্যস্ত ছিলাম। রাফি সন্দেহের চোখে তাকালো। তোর এত চুপচাপ লাগতেছে কেন, কোনো সমস্যা হয়েছে? নাবিল জোর করে হেসে বলল, আরে ধুর, আমার আবার কি সমস্যা হবে? সমস্যা আমাকে দেখলে নিজেই পালিয়ে যায়। তাও ঠিক, আচ্ছা চল ক্যান্টিনে যাই। নাবিল মৃদু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা ঠিক জমলো না। আজ ভালো লাগছে না, তোরা যা, আমি ক্লাসে আছি। রাফি ভ্রু কুচকে তাকালো। তোর কি হয়েছে রে, এভাবে চুপচাপ? তোকে তো আগে দেখি নাই। কিছু না, ওই একটু অসুস্থ লাগছে আর কি। রাফি কিছু বলতে গিয়েও থেমে গেল। নাবিলের কণ্ঠে মিথ্যে স্বাভাবিকতা থাকলেও চোখের ভেতরটা যেন অন্য গল্প বলছিল। অন্যদিকে স্টাফ রুমে মেহেরিন ব্যাগটা টেবিলে রাখলো, ফাইল খুললো, কিন্তু অক্ষরগুলো চোখে পড়ছে না ঠিক মতো। বাইরে থেকে সে যতটা শান্ত, ভেতরে ততটাই অস্থির ঢেউ। জানালার পাশে দাঁড়িয়ে সে এক মুহূর্ত বাইরে তাকালো। ছাত্রছাত্রীরা হাসছে, দৌড়াচ্ছে, জীবনের স্বাভাবিক ছন্দে চলছে সবকিছু। শুধু তার ভেতরের জগৎটা যেন থমকে আছে। হঠাৎ দরজায় হালকা নক। মেহেরিন ম্যাম, আপনার 10টার ক্লাসটা রেডি তো? মেহেরিন নিজেকে সামলে নিল। জি, আমি যাচ্ছি। ক্যাম্পাসের করিডোরে হঠাৎই সময়টা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেহেরিন আর নাবিল দূরত্ব রেখে হলেও একে অপরকে দেখতে পেল। চোখে চোখ পড়তেই দুজনেই এক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। না কোনো কথা, না কোনো এগিয়ে যাওয়া, শুধু এক অদৃশ্য ভারী নীরবতা। নাবিল প্রথমে চোখ সরিয়ে নিল, তারপর ধীরে ধীরে পাশ কাটিয়ে যাওয়ার ভঙ্গি করলো। মেহেরিনও দাঁড়িয়ে থাকলো না, সে দ্রুত অন্য করিডোরে মোড় নিল, যেন সেই মুহূর্তটা এড়িয়ে যাওয়াই এখন সবচেয়ে নিরাপদ। নাবিল কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল। তার পিছনে বন্ধুদের ডাক ভেসে এলো দূর থেকে, কিন্তু সেগুলো যেন খুব দূরের শব্দ। সে একবার শুধু পেছনের দিকে তাকালো, যেখানে মেহেরিন চলে গেছে। তারপর ধীরে ধীরে বলল, চল। কিন্তু কণ্ঠটা আগের মতো ছিল না। স্টাফ রুমে ফিরে এসে মেহেরিন দরজাটা বন্ধ করলো। এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না পুরোপুরি। চেয়ারে বসে সে চোখ বন্ধ করে ফেললো এক মুহূর্তে। শুধু বারবার মনে একটা ভাবনায় আসে, তার জীবনটা এমন সার্কাসের মতো না হলে খুব ক্ষতি হতো। সে গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে চোখ খুলল। নিজেকে শক্ত করার চেষ্টা করলো, যেন কোনোভাবেই ভেঙে পড়া চলবে না। কিছু হয়নি, সব আগের মতোই আছে। নাবিল তো বলেছে ভার্সিটির কাউকে কিছু জানতে দিবে না, তাহলে আমি টেনশন করছি কেন? রাত প্রায় 11:30। তালুকদার বাড়ির পুরো দোতলাটা নিস্তব্ধ। দূরে কোথাও ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না।
সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপ নিয়ে মেহেরিন নিজের রুমে বিছানার একপাশে বসেছিল। রুমের লাইটটা পুরো জ্বালানো না, শুধু বেডসাইড ল্যাম্পের হালকা হলুদ আলো চারপাশে ছড়িয়ে আছে। তার সামনে খোলা একটা বই পড়ে আছে, কিন্তু অনেকক্ষণ ধরেই একই পাতায় চোখ আটকে আছে, পড়ার মন নেই। হঠাৎ দরজায় খুব আস্তে একটা নক পড়লো, ঠক ঠক। মেহেরিন ভ্রুকুচকে দরজার দিকে তাকালো। কে? বাইরে কয়েক সেকেন্ড চুপ থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। আমি। কণ্ঠটা অস্বাভাবিক শান্ত, অন্য দিনের মতো দুষ্টুমি বা হালকা ভঙ্গি নেই। মেহেরিন কিছুক্ষণ চুপ করে রইল, যেন বুঝতে পারছিল না দরজা খুলবে কিনা। আবার নক পড়ল। মেহেরিন এবার উঠে গিয়ে দরজা খুলে দিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। নাবিল রুমে ঢুকে কিছুক্ষণ সোফার উপর বসে থাকে, তারপর মেহেরিনের উদ্দেশ্যে বলে, একটা কথা বলবো, যদি কিছু না মনে করে। হ্যাঁ বলো। নাবিল একবার নিচের দিকে তাকালো, তারপর ধীরে বলল, আমি জানি আপনি এই বিয়েটা এখনো মন থেকে মেনে নিতে পারেননি। ভবিষ্যতে কখনো মানতে পারবেন কি না সেটাও আমি জানি না, কিন্তু আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আর আপনি এখন এই বাড়ির একমাত্র পুত্রবধূ। আজ সকালে আপনি যেভাবে কথা বলেছেন, আম্মু খুব কষ্ট পেয়েছে। তারা হয়তো তাদের একমাত্র পুত্রবধূর কাছ থেকে এমন আচরণ কখনো আশা করেনি। মেহেরিনের চোখের দৃষ্টি বদলে গেল না। আমি মিথ্যা কিছু বলিনি। আপনি মিথ্যা বলেননি, কিন্তু অবুঝের মতো কথা বলছেন। ওই দিনের ওই ঘটনার জন্য না আপনি দায়ী, না আমি দায়ী, না আমার মা। ওই দিনের ওই ঘটনাটা অনিচ্ছাকৃতভাবেই হয়েছে। নাবিলের কথাগুলো শেষ হতেই রুমের ভেতর আবার নীরবতা নেমে এলো। বাইরে দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। বেডসাইড ল্যাম্পের ম্লান আলোয় মেহেরিনের মুখটা আরো ফ্যাকাশে লাগছে। মেহেরিন কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলল, অনিচ্ছাকৃতভাবে হওয়া ঘটনাও মানুষের জীবন শেষ করে দিতে পারে। এটা ভুলবশত হলেও আমার জীবন যে ছারখার করে দিয়েছেন নাবিল। নাবিল এবার মাথা তুলে তাকালো, তার চোখে প্রথমবারের মতো স্পষ্ট অসহায়ত্ব দেখা গেল। আমি জানি, আর আমি এটাও জানি এই বিয়েটার কারণে আপনার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আপনার ক্যারিয়ার, আপনার সম্মান, সব কিছু নিয়ে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করেন। মেহেরিন এবার বইটা বন্ধ করে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে জমে থাকা ক্লান্তি আর রাগ এবার স্পষ্ট। তুমি জানো আজ পুরো দিন আমি কি ভয় নিয়ে ভার্সিটিতে ছিলাম। মনে হচ্ছিল সবাই বুঝি আমাকে দেখেই হাসছে। কেউ হয়তো এখনো কিছু জানে না, কিন্তু যদি জেনে যায় তখন কি হবে? নাবিল শান্ত গলায় বলল, কেউ কিছু জানবে না, আমি কাউকে কিছু বলিনি, বলবো না। মেহেরিন কিছু বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল। নাবিল এবার ধীরে ধীরে কথাগুলো গুছিয়ে বলল, আপনি হয়তো ভাবছেন এই বিয়ের পর আপনার সব স্বাধীনতা শেষ হয়ে গেছে, কিন্তু আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমি আপনার জীবনে জোর করে ঢুকবো না, আপনার উপর কোনো অধিকার ফলাবো না। আপনি যেভাবে স্বস্তিতে থাকতে চান সেভাবেই থাকবেন। মেহেরিন ভ্রুকুচকে তাকালো। মানে? নাবিল হালকা নিঃশ্বাস ফেলল। মানে আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন। আপনার পড়াশোনা, আপনার ক্যারিয়ার, আপনার ব্যক্তিগত জীবন, সব কিছু আপনার মতোই চলবে। আমি কোনো কিছুতে ইন্টারফেয়ার করব না। আপনি যদি দূরত্ব রাখতে চান আমি সেটাও মেনে নেব। মেহেরিনের চোখে এবার সামান্য বিস্ময় ফুটে উঠল। হয়তো এমন কথা সে আশা করেনি। নাবিল শান্ত স্বরে আবার বলল, আর একটা কথা, সারাক্ষণ টেনশনে থাকবেন না প্লিজ। আপনি যত বেশি ভয় পাবেন তত বেশি নিজেকে কষ্ট দেবেন। বাসার মানুষগুলোও খারাপ না। আম্মু আজকে সত্যিই কষ্ট পেয়েছে, কিন্তু আপনার উপর রাগ করেনি। উনি শুধু চাইছেন আপনি একটু স্বাভাবিকভাবে থাকুন। মেহেরিন নিচের দিকে তাকালো, কিছুক্ষণ পর ধীরে বলল, স্বাভাবিক হওয়াটা এত সহজ না। নাবিল হালকা মাথা নাড়ল। আমি জানি সহজ না, তাই তো বলছি নিজেকে জোর করবেন না। শুধু বাসায় সবার সাথে যতটুকু সম্ভব শান্তভাবে থাকবেন, এতে অন্তত আপনার উপর অযথা চাপ কম পড়বে। মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখের ভেতরের অস্থিরতা পুরোপুরি না কমলেও আগের মতো তীব্র লাগছে না। আর একটা কথা, আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না।
আমি আপনার জন্য কোনো সমস্যা তৈরি করব না। আপনার জীবনকে যতটা সম্ভব সহজ রাখার চেষ্টা করব। এইটুকু অন্তত বিশ্বাস করতে পারেন। নাবিল সোফায় শুয়ে মেহেরিনকে বলল, গুড নাইট, শান্তিতে ঘুমান। বাজে চিন্তা মাথা থেকে দূর করুন। আপনার জীবনে আগে যেমন ছিল এখনও তেমনই থাকবে। মেহেরিন কিছুক্ষণ চুপ থেকে খুব আস্তে বলল, গুড নাইট। দেখতে দেখতেই কেটে গেল আরো 3 মাস। এই 3 মাসে নাবিলের সেদিনের কথাগুলো যেন ধীরে ধীরে মেহেরিনকে বদলে দিতে শুরু করেছে। আগের মতো সে আর সব সময় ভয়ে ভয়ে থাকে না। ভার্সিটিতে গেলেই কেউ তাদের বিয়ের কথা জেনে যাবে, এই অস্বস্তিটাও এখন অনেকটাই কমে এসেছে। ধীরে ধীরে সে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শিখছে। আর শাইলা তালুকদারের সঙ্গে তার সম্পর্কও বদলে গেছে অনেকটা। শুরুতে যে দূরত্ব ছিল সেটা এখন আর নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কটা যেন সত্যি মা মেয়ের মতো হয়ে উঠেছে। অন্যদিকে নাবিলও নিজের কথা রেখেছে। এই 3 মাসে সে কখনো মেহেরিনের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা প্রশ্ন করেনি, না কখনো নিজের স্বামীর অধিকার তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একই ছাদের নিচে থেকেও দুজনের জগৎ যেন পুরোপুরি আলাদা। যে যার মতো নিজের জীবন নিয়ে ব্যস্ত। কারো জীবনে অন্যজনের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ নেই। তবে মেহেরিনের ভেতর কিছুদিন যাবৎ আরও একটি পরিবর্তন এসেছে। কি পরিবর্তন সেটা নয় সামনেই দেখা যাবে। শুক্রবার সকাল 9টা। শাইলা তালুকদারের সাথে নাস্তা তৈরি করে হেল্প করছে মেহেরিন। প্রতি শুক্রবারে তালুকদারকে রান্নায় সাহায্য করে। শাইলা তালুকদার অবশ্য নিষেধ করেছে, কিন্তু মেহেরিন শোনেনি। রান্নাঘর জুড়ে তখন সকালের ব্যস্ততা। চুলার উপর গরম তেলে পরোটা ফুলে উঠছে, পাশের কেটলিতে চা ফুটছে। শাইলা তালুকদার একদিকে রান্না সামলাচ্ছেন, অন্যদিকে মেহেরিনকে এটা ওটা এগিয়ে দিতে বলছেন। গত 3 মাসে এই রান্নাঘরটাই যেন ধীরে ধীরে মেহেরিনের জন্য অচেনা জায়গা থেকে পরিচিত হয়ে উঠেছে। মেহুমা, ওই প্লেটগুলো একটু ডাইনিংয়ে রেখে আসবে। আর হ্যাঁ, সালাদে লেবু দিয়েছো তো? মেহেরিন হালকা মাথা নেড়ে বলল, জি আম্মু, দিয়েছি। আপনি বসেন একটু, আমি সব করে ফেলছি। শাইলা তালুকদার মুচকি হেসে তাকালেন। শাইলা কিছু বলার আগেই হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে এলো। টিং টং, আর একবার টিং টং। ড্রয়িং রুম থেকে আরমান তালুকদারের গলা শোনা গেল। দেখো তো কে এসেছে। শাইলা তালুকদার বিরক্তির ভান করে বললেন, সকালে সকালে আবার কে আসলো আল্লাহ জানে। কিন্তু দরজা খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বাড়িতে চঞ্চল একটি মেয়েলি কণ্ঠ ভেসে উঠল। খালামণি, আমি আসছি। শাইলা তালুকদার সঙ্গে সঙ্গে হেসে ফেললেন। আরে ইস্যু, এসেছো? পরের মুহূর্তেই ড্রয়িং রুমে ঢুকলো একটা প্রাণবন্ত মেয়ে। বয়স নাবিলের কাছাকাছি। জিন্স, লুজ কুর্তি আর কাঁধ পর্যন্ত খোলা চুল, চোখে মুখে দুষ্টু উচ্ছ্বাস, হাতে বড় একটা ব্যাগ ঝুলছে। খালামণি, তোমাদের বাসায় না আসলে আমার জীবনটাই শুকিয়ে যায়। কেউ তো ফোনও ধরছো না, তাই ভাবলাম সরাসরি হানা দিই। আরমান হেসে বললেন, তোমার এই হানা দেওয়ার অভ্যাসটা কোনোদিন যাবে না। ইসরাত নাটকীয় ভঙ্গিতে বলল, যাবে কেন? আমি না আসলে নাবিলের সাথে মাস্তি করার মতো এই বাড়িতে তো কেউ নেই। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামছিল নাবিল। কালো টি শার্ট আর ট্রাউজারে একদম স্বাভাবিক লাগছে তাকে, কিন্তু ইসরাত তাকে দেখা মাত্র এমন চিৎকার দিল যে পুরো বাড়ি কেঁপে উঠল। নাবিল! বলেই দৌড়ে গিয়ে একদম ছপ করে নাবিলকে জড়িয়ে ধরল। তুই এত নিষ্ঠুর কেন? কতদিন ধরে ঠিক মতো ফোন দেস না। আমি কি মরে গেছি নাকি সেটা চেক করারও দরকার মনে হয় না। নাবিল হেসে ফেলল। তুই মরে গেলে আমাকে জ্বালাবে কে? শাকচুন্নি, এবার আমাকে ছাড়, সবাই দেখছে। ইসরাত আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেখুক আমি কি পরোয়া করি? ছোটবেলা থেকে তোকে জড়িয়ে ধরি, এখন সমস্যা কোথায়? নাবিল মাথা নেড়ে অসহায়ের মতো করে বলল, তোর নাটক কোনোদিন শেষ হবে না। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেহেরিন চুপচাপ পুরো দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত কেমন একটা অনুভূতি হলো। এটা কয়েকদিন যাবৎ হচ্ছে। নাবিলের আশেপাশে কোনো মেয়ে দেখলে ওর এই অনুভূতি হয়, কিন্তু কেন হয় ও বুঝতে পারছে না। মেয়েটা খুব স্বাভাবিকভাবেই নাবিলের গায়ে হাত রেখে কথা বলছে, হাসছে। আর নাবিলও অনেকদিন পর এত প্রাণ খুলে হাসছে। কেন যেন দৃশ্যটা মেহেরিনের ভালো লাগলো না, যদিও তার ভালো না লাগার কোনো কারণ নেই। সে ধীরে ট্রেটা তুলে নিতে গেল,
কিন্তু হাতটা একটু শক্ত হয়ে গেল অজান্তেই। ঠিক তখনই শাইলা তালুকদার মেহেরিনকে লক্ষ্য করলেন। মেহুমা এদিকে আসো, তোমাদের ঠিকমতো পরিচয় তো করানো হয়নি। মেহেরিন ধীরে ধীরে এগিয়ে এলো, মুখ পুরো স্বাভাবিক। ইসরাত সঙ্গে সঙ্গে আগ্রহ নিয়ে তাকালো। ওহ, তাহলে এটাই আমাদের নতুন ভাবি। তারপর এক গাল হেসে সামনে এগিয়ে এলো। হাই ভাবি, আমি ইশরাত, নাবিলের মামাতো বোন। তবে শুধু বোন বললে ভুল হবে, আমি ওর লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ। আমাকে ছাড়া একসময় নাবিলের জীবন চলতো না। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমাদের ফোনে কথা হতো। নাবিল সঙ্গে সঙ্গে বলে উঠল। নিজের মুখে নিজেকে এত বড় বানাতে লজ্জা লাগে না? ইসরাত ভ্রু উঁচু করলো। লাগে না, কারণ এটা সত্য। ছোটবেলায় কে তোর জন্য স্কুলে মারামারি করেছিল মনে আছে? কে তোর হয়ে খালামণির কাছে মিথ্যা বলতো মনে আছে? কে তোর সব সিক্রেট জানে? নাবিল তাড়াতাড়ি থামিয়ে দিল। একদম না, পুরনো ইতিহাস বের করবি না। ইসরাত হেসে উঠল। দেখছেন ভাবি, বিয়ের পরে ইমেজ বাঁচানোর চেষ্টা করছে। মেহেরিন ঠোঁটে হালকা হাসি আনলো। তাই নাকি? একদম, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। এই ছেলে বাইরে যত কুল, ভেতরে তত ড্রামাবাজ। সবাই আবার হাসলো, কিন্তু সেই হাসির মাঝেও মেহেরিনের চোখ একবার অজান্তেই নাবিল আর ইসরাতের দিকে চলে গেল। দুজনের সহজ স্বাভাবিক সম্পর্কটা চোখে পড়ার মতো, আর অদ্ভুতভাবে সেটা তার ভেতরে হালকা একটা খোঁচা দিচ্ছে। সে বুঝতে পারছে না কেন এমন হচ্ছে তার, কিন্তু সে সেটা মুখে প্রকাশ করলো না একটুও, বরং শান্ত গলায় শুধু বলল, আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। কথাটা বলেই সে ঘুরে রান্নাঘরের দিকে চলে গেল, কিন্তু যাওয়ার সময়ও তার কানে ভেসে আসছিল ইসরাতের হাসির শব্দ, আর নাবিলের অনেকদিন পরে সেই স্বাভাবিক প্রাণখোলা হাসি দেখতে পাওয়া গেল। নাস্তার পর সবাই ড্রয়িং রুমে গল্প করছিল। মেহেরিন রান্নাঘরে প্লেট গোছাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে আবার ইসরাতের গলা ভেসে এলো। নাবিল, চল না বাইরে যাই, অনেকদিন পরে এসেছি। আজকে পুরো দিন তুই আমার। আজকে আবার কোথায় যাবি? আইসক্রিম খাবো, শপিং করব, তারপর রাতে বাইরের ডিনার। প্লেট ধোয়ার সময় মেহেরিনের হাত থেমে গেল। পুরো দিন তুই আমার কথাটা কানে অদ্ভুত ভাবে বাজছিল। ঠিক তখনই শাইলা তালুকদার মুচকি হেসে বললেন, মেহুমা, তুমিও যাও ওদের সাথে, ঘুরে আসলে মন ভালো হবে। বিয়ের পর তো তোমরা একসাথে কোথাও যাওনি। না আম্মু, আমার কিছু কাজ আছে। তো আরে ভাবি প্লিজ, আপনি গেলে আরো মজা হবে। মেহেরিন জোর করে হালকা হাসলো। তোমরা যাও, আমার অনেক কাজ আছে। কথাগুলো খুব স্বাভাবিক শোনালেও ভেতরে ভেতরে সে নিজেই বুঝতে পারছিল তার না বলার কারণ শুধু কাজ না। দুপুরের দিকে নাবিল আর ইসরাত বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ইসরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে সেলফি তুলছে। নাবিল, এদিকে আয় না, একটা ছবি তুলি। এখন এসব তোলার দরকার নাই, চল বের হই, নয়তো দেরি হয়ে যাবে। চুপ, বিয়ের পর তুই আরো বোরিং হয়ে গেছিস। বলেই সে নাবিলের হাত টেনে নিজের পাশে দাঁড় করালো। তারপর ফোন তুলে দুজনের ছবি তুলতে লাগলো। রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মেহেরিনের চোখে দৃশ্যটা পড়ে গেল। ইসরাত হাসছে, নাবিলও হালকা হেসে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। হঠাৎ করেই মেহেরিনের বুকের ভেতর সেই অদ্ভুত অনুভূতিটা আরো তীব্র হয়ে উঠল। মনে হলো কেউ যেন অকারণে তার ভিতরটা খুঁটিয়ে দিচ্ছে। সে বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমার এমন লাগছে কেন? ও কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, এসব নিয়ে আমি ভাবছি কেন? আমি ওকে হাজবেন্ড হিসেবে মানি না। বিকেলের দিকে ইসরাত আবার বাড়ি ফিরল, হাতে কয়েকটা শপিং ব্যাগ। ড্রয়িং রুমে ঢুকে এসে চিৎকার করে বলল, ভাবি দেখুন তো, এই আমি নাবিলকে দিয়ে কি কি কিনিয়েছি। মেহেরিন সোফা থেকে তাকালো। ইসরাত একে একে ব্যাগ থেকে জিনিস বের করছে। আর এটা দেখেন, এই ব্রেসলেটটা নাবিল নিজের পছন্দে কিনে দিয়েছে আমাকে। মেহেরিনের চোখ অজান্তেই ব্রেসলেটটার দিকে গেল। খুব সাধারণ একটা জিনিস, তবুও কেন যেন তার মুখটা একটু শক্ত হয়ে গেল। আরে ও নিজেই পছন্দ করেছে, আমি শুধু বিল দিয়েছি। ইসরাত দুষ্টু হেসে বলল, উফ, ভাবির সামনে এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা শুরু করে দিলি। ভাবি এসবে কিছু মনে করবে না, তাই না ভাবি?
মেহেরিন কিছু বলল না, চুপচাপ উঠে নিজের রুমের দিকে চলে গেল। আর নাবিল, সে কয়েক সেকেন্ড চুপচাপ মেহেরিনের দিকে তাকিয়ে রইল। তার চোখে এবার হালকা কৌতূহল। মেহেরিনকে আজ যেন অন্য রকম লাগছে। কি হয়েছে ওর? বিকেলের পর থেকেই বাড়িটা আবার আগের মতো সরগরম হয়ে উঠেছে। ইসরাত যেন একাই পুরো তালুকদার বাড়ির পরিবেশ বদলে দিয়েছে। কখনো শাইলা তালুকদারের সাথে রান্নাঘরে গিয়ে গল্প করছে, কখনো আরমান তালুকদারের পাশে বসে পুরনো ঘটনা মনে করিয়ে হাসাচ্ছে, আর সবচেয়ে বেশি সময় নাবিলের আশেপাশেই ঘুরঘুর করছে। মেহেরিন বাইরে থেকে সবকিছু স্বাভাবিকভাবেই দেখছে, কিন্তু ভেতরে ভেতরে তার মনটা অদ্ভুত অস্থির হয়ে আছে সকাল থেকেই। সন্ধ্যার একটু আগে ড্রয়িং রুমের বড় সোফাটায় আরাম করে বসে ফোন স্ক্রল করছিল নাবিল। পাশেই ইসরাত আধশোয়া হয়ে চিপস খাচ্ছে। আচ্ছা নাবিল, তোর ফোনটা দে তো। নাবিল চোখ না তুলেই বলল, কেন? আমার ফোনে চার্জ নেই, আমি একটু গেমস খেলবো। আমার ফোনে কি তোর আজাইরা গেমস খেলার জন্য নাকি? কথা কম বল আর ফোন দে। বলেই এক ঝটকায় নাবিলের হাত থেকে ফোনটা নিয়ে নিল সে। তারপর একদম তার গায়ের সাথে হেলান দিয়ে বসে স্ক্রল করতে লাগলো। নাবিল বিরক্ত গলায় বলল, এই দূরে বস, সারাক্ষণ গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করস কেন? ইসরাত হেসে বলল, চুপ, ছোটবেলায় তো আমার কোলে মাথা রেখে ঘুমাইতি, এখন এত সমস্যা? ঠিক তখনই রান্নাঘর থেকে ট্রেতে জুস নিয়ে বের হচ্ছিল মেহেরিন। তার চোখ দিয়ে আটকালো সোফার দিকে। ইসরাত প্রায় নাবিলের কাঁধে হেলান দিয়ে বসে আছে, দুজনের মুখ খুব কাছাকাছি। ফোনে কি যেন দেখে দুজন একসাথে হেসে উঠল। দৃশ্যটা দেখেই মেহেরিনের বুকের ভেতর কেমন হঠাৎ ছ্যাদ করে উঠল। তার হাতের ট্রেটা অজান্তেই একটু কেঁপে উঠল। গ্লাসের ভেতরের জুস দুলে উঠে হাতের উপর পড়ে গেল হালকা। শাইলা তালুকদার সঙ্গে সঙ্গে বললেন, আরে মেহুমা, সাবধানে। মেহেরিন তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, জি কিছু হয়নি। কিন্তু তার চোখ আবারও অজান্তেই সোফার দিকে চলে গেল। আর অদ্ভুতভাবে দৃশ্যটা তার সহ্য হচ্ছিল না। মেহেরিন হাতে ট্রেটা ধপ করে নাবিলদের সামনের উপর রেখে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে যায়। পুরো ঘটনায় হতভম্ব হয়ে গেল ইসরাত ও নাবিল। কিছুক্ষণ পর নাবিলের ঠোঁটে মুচকি হাসি দেখা গেল। 1 সপ্তাহ কেটে গেছে। এই 1 সপ্তাহে ইসরাত পুরো তালুকদার বাড়িটাকে মাথায় তুলে রেখেছে। সকাল থেকে রাত হাসাহাসি, চিৎকার, গল্প, সেলফি, খুনসুটি, সবকিছুর কেন্দ্রবিন্দু যেন সেই। আর মেহেরিন, সে বাইরে থেকে এখনো শান্ত স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত বিরক্তি যেন ধীরে ধীরে জমে উঠছে। সে নিজেও বুঝতে পারছে না ইসরাতকে কেন তার এত অসহ্য লাগছে ইদানিং। খাওয়ার পর মেহেরিন চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাহিরের ঠান্ডা বাতাস মেহেরিনের ভেতর শান্ত করতে পারেনি। তার বুকের ভেতর কেমন ভারী একটা অনুভূতি জমছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? মেহেরিন ঘুরে তাকালো না। এমনি। নাবিল কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলল, আপনার শরীর খারাপ? না তো। তাহলে কয়েকদিন থেকে আপনাকে এমন লাগছে কেন? আমাকে কেমন লাগছে? নাবিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, জানি না, তবে মনে হচ্ছে আপনি বিরক্ত। তুমি তোমার কাজিনের সাথে কথা বলছো, হাসছো, মজা করছো, এতে আমি বিরক্ত হব কেন? নাবিল এবার একটু থামলো। তার চোখে খুব হালকা কৌতূহল ফুটে উঠল। আমি তো বলিনি আপনি আমারও ইসরাতের কারণে বিরক্ত। মেহেরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল। সে বুঝতে পারলো নিজেই ভুল করে ফেলেছে, আর নাবিল সেটা ধরে ফেলেছে। ঠিক তখনই ভেতর থেকে ইসরাতের চিৎকার ভেসে এলো, নাবিল, কোথায় গেলি? আয় তো সিনেমা দেখবো। নাবিল চোখ না সরিয়েই বলল, যাচ্ছি। যাও। নাবিল দুষ্টু হেসে আবার বলল, যাচ্ছি তাহলে। যাও, গিয়ে তোমার ইসরাত বেবির কোলে গিয়ে বসে থাকো। নাবিল মেহেরিনকে আরো রাগিয়ে দিতে বলল, আচ্ছা যাচ্ছি তাহলে, আমার রুমে আসতে দেরি হবে, আপনি ঘুমিয়ে পড়েন। কথাগুলো শেষ করো নাবিল বাইরে যাওয়ার পা বাড়াতে যাবে, তার আগেই মেহেরিন ওকেও এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। নাবিল শোয়া থেকে উঠতে নেয় তার আগেই মেহেরিনের উপর চড়ে বসে। এরপর ওর কলার ধরে বলল, এই বারবার ইসরাত ইসরাত করছিস কেন? কিছু বলি না দেখে বেশি বেশি বাড়ছিস।
ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করিস? কে আমার বউ? তোর সামনে একটা জলজান্ত মানুষ আছে আর তুই বলছিস কে তোর বউ? নাবিল বিছানার ওপর আধশোয়া হয়ে মেহেরিনের দিকে তাকিয়ে আছে, আর মেহেরিন এখনো রাগে কাঁপছে। তার হাত দুটো শক্ত হয়ে আছে, বুক দ্রুত ওঠানামা করছে। নাবিল এবার ধীরে ধীরে বলল, আপনি তো এই বিয়ে মানেন না, আমাকে স্বামী হিসেবেও মানেন না, তাহলে আমি কার সাথে ঘুরলাম, হাসলাম, কথা বললাম, এতে আপনার এত রাগ হওয়ার কথা না? মেহেরিন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ করেই যেন এতদিন ধরে চেপে রাখা সব অনুভূতি একসাথে বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, রাগ হচ্ছে, অনেক রাগ হচ্ছে। নাবিল থমকে গেল। মেহেরিনের চোখ ভিজে উঠছে ততক্ষণে। সারাদিন ওই মেয়েটাকে তোমার গায়ে ঝুলে থাকতে দেখলে আমার ভালো লাগে না। তুমি ওর সাথে হাসলে, ওর সাথে এত ক্লোজ হয়ে থাকলে আমার ভেতরটা জ্বলে যায়। নাবিল নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আমি চেষ্টা করেছি নিজেকে বোঝাতে যে তোমাকে নিয়ে আমার ভাবার কিচ্ছু নেই। আমি নিজেকে বারবার বলেছি এই বিয়েটা শুধু একটা পরিস্থিতি, এর বেশি কিছু না, কিন্তু আমি পারিনি। তুমি যখন ওর সাথে বেশি ক্লোজ হও আমার এত রাগ হয় যে ইচ্ছে করে সত্যি তোমার মাথাটা ফাটিয়ে দেই। নাবিলের ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট হাসি ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। মেহেরিন এবার নিচু গলায় বলল, আমি জানি না কখন এসব হয়েছে, হয়তো এই 3 মাসে, যখন তুমি আমাকে কখনো জোর করনি, আমার ভয়গুলো বুঝেছো, আমার স্পেসটা রেসপেক্ট করেছো। যখন সবাই আমাকে ভুল বুঝলেও তুমি শান্তভাবে পাশে থেকেছো। আমি জানতেই পারিনি কখন তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। নাবিলের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মেহেরিন এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। নাবিল যেন কয়েক সেকেন্ড বিশ্বাসই করতে পারল না। সে শুধু স্থির হয়ে মেহেরিনের দিকে তাকিয়ে রইল। মেহেরিন চোখ নামিয়ে ফেলল। এখন হাসছো কেন? একটু আগে তো খুব মজা লাগছিল আমাকে জ্বালাতে। নাবিল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখে সেই চিরচেনা দুষ্টুমি নেই, এবার আছে অন্যরকম নরম একটা অনুভূতি। নাবিল খুব আস্তে আস্তে ওর হাত গলিয়ে দিল মেহেরিনের শাড়ির ফাঁকে। মেহেরিন উন্মত্ত কোমরে হাত রেখে একটানে নিজের কাছে নিয়ে আসে। নাবিল মেহেরিনের কোমরে রাখা হাতটা আরো একটু শক্ত করলো। দুজনের মাঝে এখন এতটাই কম দূরত্ব যে মেহেরিন স্পষ্ট শুনতে পাচ্ছে নাবিলের দ্রুত হৃদস্পন্দন। তারপর অন্য হাত দিয়ে মেহেরিনের কানের পিছনে চুল গুজে দিতে দিতে বলল, আমিও আপনাকে ভালোবেসেছিলাম বিয়ের আগে থেকে, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। সব সময় দোয়া করছি আল্লাহ যেন আপনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। আজ আমার সেই দোয়া কবুল হয়েছে। মেহেরিন কি বলবে বুঝতে পারছে না। অন্যদিকে নাবিলের চোখ এক অন্যরকম নেশা দেখা গেল। সে আস্তে আস্তে মেহেরিনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ওর মধ্যে বাহির থেকে ইসরাতের ডাক শোনা গেল। মেহেরিন নাবিলকে বলল, নাবিল, ইসরাত ডাকছে। নাবিল নেশালো কণ্ঠে বলল, ডাকুক, এখন এইসব শোনার সময় নাই। ঘরের ভেতর এমন একটা হট বউ রেখে অন্যদিকে মন যাবে না এখন। মেহেরিন বুঝতে পারলো নাবিল কি চাচ্ছে। নাবিলের এত কাছে এসে আজ তার মনও সেটাই চাচ্ছে। ও আস্তে আস্তে নাবিলের দিকে এগিয়ে যায়। কিছু সময়ের ব্যবধানে দুজনে ওষ্ঠে ওষ্ঠ একসাথে মিলিত হলো। বাইরে রাত আরো গভীর হতে লাগলো, আর তালুকদার বাড়ির সেই নিস্তব্ধ ঘরে দুটি মানুষের মাঝের দূরত্ব ধীরে ধীরে ভালোবাসার উষ্ণতায় হারিয়ে যেতে শুরু করে। হঠাৎ হঠাৎ কিছু অস্পষ্ট গোঙানির শব্দ ছড়িয়ে পড়ছে। সকালের নরম রোদ জানালার সাদা পর্দা ভেদ করে ধীরে ধীরে রুমের ভেতর ছড়িয়ে পড়ছে। বাইরে পাখির ডাক, দূরে কোথাও গাড়ির শব্দ, সব মিলিয়ে এক শান্ত সকাল। মেহেরিন ধীরে ধীরে চোখ খুলল। কয়েক সেকেন্ড বুঝতেই পারল না সে কোথায় আছে। গায়ে জড়ানো আছে নাবিলের আগামীকালের শার্ট। তারপর রাতের কথাগুলো মনে পড়তেই তার বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে গেল। রুমের একপাশে সোফায় হেলান দিয়ে বসে আছে নাবিল, হাতে কফির মগ, চোখে মুখে অদ্ভুত শান্ত একটা হাসি। গুড মর্নিং। মেহেরিন সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। কেন যেন হঠাৎ খুব লজ্জা লাগছে তার। গতকাল এত কিছু বলে ফেলেছে সে, ভাবতেই গাল গরম হয়ে উঠছে। নাবিল মুচকি হেসে বলল, এখনো কি মনে হচ্ছে সবটাই স্বপ্ন ছিল? না গো, সবই সত্যি ছিল। চাইলে আরও প্রমাণ করে দিতে পারি সব কিছু সত্যিই ঘটেছিল। মেহেরিন বালিশটা তুলে ছুঁড়ে মারল তার দিকে। চুপ করো। নাবিল হেসে বালিশটা ধরে ফেলল। আচ্ছা,
ঠিক আছে, কিছু বললাম না। তবে একটা কথা, মেহেরিন সন্দেহের চোখে তাকালো। কি? নাবিল একটু ঝুঁকে ধীরে বলল, কাল রাত থেকে আমি আমার রাগী প্রফেসরকে খুঁজে পাচ্ছি না। আপনি কি তাকে দেখতে পেয়েছেন? নাবিল, নাবিল হেসে ফেলল। নিচতলায় তখন সকালের নাস্তার আয়োজন চলছে। শাইলা তালুকদার টেবিলে খাবার সাজাচ্ছেন। ইসরাত সোফায় বসে ফোন স্ক্রল করছিল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো মেহেরিন। শাইলা তালুকদার তাকিয়ে হালকা থমকে গেলেন। তারপর ঠোঁটে মুচকি হাসি ফুটল। আজ মেহেরিনকে কেমন যেন অন্যরকম লাগছে। মুখে আগের সেই চাপা অস্থিরতা নেই, বরং অনেকদিন পর তাকে সত্যিকারের শান্ত লাগছে। ঘুম ভালো হয়েছে মা? মেহেরিন খুব আস্তে বলল। জি আম্মু। ঠিক তখনই পেছন থেকে নাবিলও নিচে নামলো। নামতে নামতে তাকিয়েছিল মেহেরিনের দিকে। ইসরাত সঙ্গে সঙ্গে সেটা খেয়াল করে ভ্রু উঁচু করলো। ও, ব্যাপার কি? তোমরা দুজনকে আজ অন্যরকম লাগছে কেন? কেমন যেন গ্লো করছো। নাবিল চেয়ারে বসতে বসতে বলল। কিছু না। ইসরাত সন্দেহের চোখে তাকালো। না, কিছু একটা তো আছেই। নাবিল্লা, তোর মুখে ভঙ্গি আজ অন্যরকম লাগছে। মেহেরিন তাড়াতাড়ি পানির গ্লাস হাতে নিল, যেন কারো দিকে তাকাতে না হয়। নাবিল ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। ইসরাত তার ভিন্ন কথা বলছে, যা শুনে সবাই হাসতে থাকে। হাসির মাঝে মেহেরিন একবার চোখ তুলে তাকালো। ঠিক তখনই নাবিলও তার দিকে তাকিয়েছিল। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। আগের মতো অস্বস্তি নেই তার, বরং এক অদ্ভুত নরম অনুভূতি। মেহেরিন তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল, আর নাবিল ঠোঁটের কোণে ছোট্ট হাসিটা লুকাতে পারল না। দুপুরের দিকে ইসরাত নিচের ব্যাগ গোছাচ্ছিল। আজ সে ফিরে যাবে। উফ, যেতে একদম ইচ্ছে করছে না। আবার কয়েকদিন পর চলে আসিস। ইসরাত সঙ্গে সঙ্গে বলল। সেটা তো অবশ্যই আসবো। তারপর হঠাৎ সে মেহেরিনের কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি। ইসরাত দুষ্টু হেসে বলল। শেষমেশে আমার সন্দেহটাই সত্যি হলো, তাই না? মেহেরিন অবাক হয়ে তাকালো। কি? ইসরাত চোখ টিপে বলল, আপনি আমার নাবিলের প্রেমে পড়ে গেছেন। সেটাও যে সে প্রেম না, পুরাই কঠিন প্রেম। মেহেরিনের গাল সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল, আর দূরে দাঁড়িয়ে থাকা নাবিল পুরো দৃশ্যটা দেখে মিটিমিটি হাসতে লাগলো। সন্ধ্যার দিকে ইশরাত চলে যাওয়ার পর বাড়িটা আবার শান্ত হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়েছিল মেহেরিন, হালকা বাতাসে তার চুল উঠছে। হঠাৎ নাবিল এসে ধীরে ধীরে পেছন থেকে জাপটে ধরে। তারপর মেহেরিনের কাঁধের ওপর থুতনি ঠেকিয়ে বলল, সেই কখন থেকে একদিন কি এত ভাবছেন? মেহেরিন হালকা হাসলো। ভাবছি জীবনটা আসলেই অদ্ভুত। অদ্ভুত কেন? মেহেরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, যে বিয়েটাকে আমি আমার জীবনের ধ্বংস মনে করেছি, যে মানুষটাকে একসময় আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা মনে হতো, আজ তাকেই ছাড়া সব ফাঁকা লাগে। নাবিল কিছু বলল না, শুধু খুব আস্তে মেহেরিনের হাতটা নিজের হাতে ধরে ফেলল। আমাদের এই সম্পর্কটা শুধু কাকতালীয় কিছু নয়, মনে হয় উপরওয়ালা নিজ হাতে আমাদের বন্ধনটা তৈরি করে দিয়েছেন। না হলে যাকে আপনি একসময় সহ্যই করতে পারতেন না, যার দিকে তাকাতেও বিরক্ত লাগতো, আজ তাকেই এতটা ভালোবেসে ফেললেন কিভাবে? ভালোবাসা তো জোর করে হয় না, এটা ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় অজান্তেই। হয়তো আল্লাহ আগে থেকে আমাদের জন্য এই পথটা লিখে রেখেছিলেন, তাই দূরত্ব, রাগ, অভিমান সব কিছুর পরও শেষ পর্যন্ত আমরা একে অপরের কাছেই ফিরে এসেছি। কখন যে আপনার অপছন্দটা ভালোবাসায় বদলে গেছে আপনি নিজেও বুঝতে পারেননি। আর এটাই তো সবচেয়ে সুন্দর অনুভূতি, যখন দুটো মানুষ না চাইতেও একে অপরের মায়ায় জড়িয়ে পড়ে। মনে হয় আমাদের এই বন্ধনটা পৃথিবীর কেউ তৈরি করেনি, আল্লাহ নিজেই আমাদের ভাগ্যে একে অপরকে লিখে রেখেছেন। তুমি আমাকে আর কত জনম আপনি করে বলবা বলে ঠিক করেছো। তারপর বলল। নাবিল একটু হেসে মেহেরিনের কানের পাশে মুখ এনে ফিসফিস করে বলল, কেন? আপনি ডাকটা কি এত খারাপ লাগে? মেহেরিন ঠোঁট ফুলিয়ে তাকালো। হ্যাঁ লাগে, মনে হয় তুমি এখনো আমার থেকে দূরে আছো, যেন আমি তোমার কেউ না। নাবিল ভ্রু তুলে নাটকীয় ভঙ্গিতে বলল, আরে বাহ,
কাল রাত পর্যন্ত তো আমার রাগী প্রফেসর ম্যাডাম ছিলেন, আজ সকালে উঠেই পুরো অধিকার ফলানো বউ হয়ে গেলেন। নাবিল, নাবিল হেসে ফেলল, তারপর আরো শক্ত করে তাকে নিজের সঙ্গে জড়িয়ে নিল। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলে ডাকবো? ম্যাডাম, প্রফেসর, নাকি? মেহেরিন চোখ ছোট করে তাকালো। আর একবার প্রফেসর বললে কিন্তু ধাক্কা মেরে সরিয়ে দিব। নাবিল মিথ্যে ভয় পাওয়ার ভান করলো। আচ্ছা বা আচ্ছা, তাহলে বলো কি শুনতে চান আপনি? ও সরি, তুমি? মেহেরিনের বুকের ভেতর হঠাৎ কেমন নরম একটা কাঁপুনি ছড়িয়ে গেল। সে ধীরে ধীরে নাবিলের দিকে ফিরল। আর একবার বলো। নাবিল মুচকি হেসে তার কপালে আলতো ঠোকা দিল। কি বলবো? মেহেরিন খুব আস্তে বলল। ওই তুমি। নাবিল কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর এমনভাবে হাসলো যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু সে পেয়ে গেছে। তুমি? শব্দটা এতটা নরম ছিল যে মেহেরিনের চোখ অনিচ্ছাতেই নিচু হয়ে গেল। নাবিল ধীরে ধীরে তার থুতনিতে আঙ্গুল রেখে মুখটা উপরে তুলল। আমি তোমাকে ভালোবাসি মেহেরিন। মেহেরিন কিছু বলল না, শুধু চুপচাপ নাবিলের শার্টটা মুঠো করে ধরল। নাবিল এবার তার কপালে খুব আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তুমি আমার সবচেয়ে শান্ত জায়গা মেহেরিন। মেহেরিন চোখ বন্ধ করে নাবিলের বুকে মাথা রাখলো। বাইরে সন্ধ্যার বাতাস ধীরে ধীরে বইছে, আর বারান্দায় নরম আলোর দুজন মানুষ নিঃশব্দে আরো একটু কাছাকাছি চলে এলো। রাত অনেকটা গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু বারান্দার বাইরে হালকা বাতাসে পর্দাগুলো দুলছে। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল। ভেজা চুলের ফোঁটা গড়িয়ে ধীরে ধীরে তার গলার পাশে নেমে আসছে। ঠিক তখনই পেছন থেকে নিঃশব্দে এসে দাঁড়ালো নাবিল। এক মুহূর্ত কিছু বলল না সে, শুধু আয়নার ভেতর দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল মেহেরিনের দিকে। মেহেরিন সেটা খেয়াল করেই ধীরে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? নাবিল খুব আস্তে তার কানের পাশে মুখ এনে বলল, কারণ তোমাকে দেখলে চোখ সরাতেই ইচ্ছে করে না। মেহেরিনের হাত থেমে গেল, বুকের ভেতর কেমন নরম একটা কাঁপুনি ছড়িয়ে পড়ল। নাবিল ধীরে ধীরে তার ভেজা চুলগুলো একপাশে সরিয়ে দিল, তারপর খুব আলতো করে তার কাঁধে থুতনি রাখলো। নাবিল ধীরে ধীরে মেহেরিনের কানের পাশে মুখ এনে নিচু স্বরে বলল, আর একবার শাওয়ার নিবা যান, কারণ তোমাকে এভাবে ভেজা চুলে দেখলে আমার ভেতরটা কেমন এলোমেলো হয়ে যায়। মনে হয় সময়টা এখানেই থেমে যাক, শুধু তুমি আর আমি থাকি। সত্যি বলছি, তোমার এই ভেজা চুল, এই লাজুক চোখ, সব কিছু মিলিয়ে তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। আর আমার তো পুরো মুডই চলে এসেছে তোমাকে আর একটু কাছে পাওয়ার। নাবিলের কথা শুনে মেহেরিনের গাল মুহূর্তেই লাল হয়ে উঠল। সে আয়নার দিকে তাকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসিটা কিছুতেই থামাতে পারল না। তুমি দিন দিন খুব বেশি কথা শিখে যাচ্ছ। নাবিল হালকা হেসে আরো একটু কাছে এগিয়ে এলো। কি করব বলো, আগে তো তুমি শুধু রাগ দেখাতে, এখন একটু ভালোবাসাও দেখাও, তাই সাহস বেড়ে গেছে। মেহেরিন সঙ্গে সঙ্গে তার হাতে হালকা চাপ দিল। সব সময় আমাকে লজ্জা দিও না তো। আমি তো শুধু সত্যি বলছি। নাবিল ধীরে ধীরে তার হাত থেকে তোয়ালেটা নিয়ে পাশে রেখে দিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে খুব মন দিয়ে মেহেরিনের ভেজা চুলগুলো আঙ্গুলে জড়িয়ে দেখতে লাগলো। নাবিল কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে দুষ্টুমি ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল মায়া। তারপর খুব ধীরে মেহেরিনের দুই হাত নিজের হাতে নিয়ে বলল, বদলাওনি তুমি, শুধু তোমার আসল দিকটা আমাকে দেখতে দিয়েছো। কথাটা শুনে মেহেরিনের বুকের ভেতর কেমন নরম হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলে নাবিলের দিকে তাকালো। রুমের হালকা আলোয় দুজনের চোখ আবারও এক হয়ে গেল। বাইরে বাতাসে পর্দা দুলছে, ভেতরে সময় যেন ধীরে চলতে শুরু করেছে। নাবিল খুব আস্তে মেহেরিনের কপালে ঠোঁট ছুঁইয়ে দিল। আজকাল একটা ভয় হয় জানো? কিসের ভয়? নাবিল হালকা হেসে বলল, এই শান্তিটা যদি কখনো হারিয়ে যায়। মেহেরিন সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, তারপর খুব আস্তে নাবিলের বুকের উপর হাত রেখে বলল, হারাবে না, কারণ এবার আমিও আর কোথাও যেতে চাই না। নাবিল কিছু বলল না,
শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার দিকে, যেন এই একটা মুহূর্তই তার পুরো পৃথিবী। তারপর হঠাৎ নাবিল মুচকি হেসে বলল, আচ্ছা একটা কথা বলি। মেহেরিন সন্দেহের চোখে তাকালো। তোমার ওই একটা কথা শুনলেই ভয় লাগে। নাবিল হেসে ফেলল। ভয় পাওয়ার কিছু নেই, আমি শুধু ভাবছিলাম। সে একটু ঝুঁকে মেহেরিনের কানের পাশে ফিসফিস করে বলল, তুমি যদি এভাবে প্রতিদিন আমার সামনে এসে দাঁড়াও তাহলে আমি হয়তো কোনোদিনও তোমার প্রেম থেকে বের হতে পারবো না। মেহেরিন এবার সত্যিই লজ্জা পেয়ে গেল। সে তাড়াতাড়ি নাবিলের বুকে মুখ লুকিয়ে ফেলল, আর নাবিল হাসতে হাসতেই তাকে আরো একটু নিজের কাছে টেনে নিল। মেহেরিন চোখ নামিয়ে ফেলল, ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট হাসি ফুটে উঠেছে। এতদিন বিকেলে ছাদে দাঁড়িয়েছিল মেহেরিন। আকাশ জুড়ে কমলা রঙের আলো, হালকা বাতাসে তার ওড়নাটা বারবার উড়ছিল। নাবিল পেছন থেকে এসে খুব আস্তে ওড়নার এক পাশ ধরে ফেলল। মেহেরিন ঘুরে তাকাতেই দেখলো নাবিল চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। মেহেরিন কৌতূহলী চোখে তাকালো আর প্রশ্ন করলো, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? দিনের বেলায় চাঁদ নেমে এসেছে আমাদের বাড়ির ছাদে, সেটাই দেখছি। কোথায়? নাবিল মেহেরিনকে একটা নিচের কাছে নিয়ে এসে ওর গালে ছোট্ট করে একটা চুমু এঁকে তারপর বলল, এই তো আমার চাঁদ, আমার একান্ত ব্যক্তিগত চাঁদ। মেহেরিনের নিঃশ্বাস কেমন আটকে গেল। সে কিছু বলল না, শুধু চুপচাপ নাবিলের শার্টটা মুঠো করে ধরল। নাবিল মুচকি হেসে তার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, তুমি জানো না, তোমাকে এভাবে কাছে পেলে আমার ভেতরটা অশান্ত হয়ে যায় তোমাকে গভীরভাবে কাছে পাওয়ার জন্য। থাক ছাড়ো তো, সারাক্ষণ উল্টাপাল্টা কথা। আমি নিচে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। মেহেরিন কথাগুলো বলতে বলতে সেখান থেকে চলে যায়। নাবিল মেহেরিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। বৃষ্টির রাত, জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছে। রুমের লাইট অফ, শুধু ছোট্ট হলুদ আলো চলছে পাশে। মেহেরিন বিছানায় বসে বাইরে বৃষ্টি দেখছিল। হঠাৎ নাবিল এসে তার পেছনে বসে পড়ল। তারপর ধীরে ধীরে তাকে নিজের বুকে জড়িয়ে নিল। কয়েক সেকেন্ড কেউ কিচ্ছু বলল না, শুধু বৃষ্টির শব্দ, আর দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছিল। নাবিল খুব আস্তে বলল, একটা কথা বলবো? মেহেরিন মাথা ঘুরিয়ে তাকালো। হুম। নাবিল তার কানের পাশে মুখ এনে ফিসফিস করলো, তুমি পাশে থাকলে পৃথিবীর সব কিছু এত সুন্দর লাগে কেন? মেহেরিন ধীরে ধীরে তার হাতের ওপর নিজের হাত রাখলো। নাবিল এবার চোখ বন্ধ করে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। এইভাবেই সারা জীবন আমার কাছে থাকবে তো? মেহেরিন কিছু বলল না, শুধু আস্তে করে মাথাটা নাবিলের বুকে রেখে চোখ বন্ধ করলো। আর সেই নীরব উত্তরেই নাবিলের ঠোঁটে শান্ত একটা হাসি ফুটে উঠল। সকালের আবহাওয়াটা আজ অন্যরকম। রাতের বৃষ্টির পর পুরো আকাশ ধোয়া ধোয়া পরিষ্কার। বারান্দার গাছের পাতা এখনো ছোট ছোট পানির ফোঁটা ঝুলে আছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম চায়ের গন্ধ। মেহেরিন রান্নাঘরের কাউন্টারের সামনে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। হালকা রঙের একটা সুতির শাড়ি পরা, ভেজা চুলগুলো আলতো করে পিঠে ছড়িয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে এসে কাউন্টারের দুই পাশে হাত রেখে তাকে আটকে দিল নাবিল। মেহেরিন চমকে উঠে তাকালো। উফ, তুমি এমন হঠাৎ হঠাৎ চলে এসে আমাকে ভয় পাইয়ে দাও। তোমার চক্করে কবে যে আমি হার্ট অ্যাটাক করি। নাবিল মাথায় একটু কাত করে বলল, ভয় পাইয়ে দিলে যদি একটু বেশি করে আমার দিকে তাকাও তাহলে ক্ষতি কি? এমনিতে তো সারাদিন আমাকে গুরুত্ব দাও, না হয় ভার্সিটি, না হয় বাড়িতে থাকলে আম্মুর সাথে রান্নাঘর। তোমার যে একটা স্বামী আছে সেটা তুমি ভুলেই যাও। মেহেরিন ঠোঁট চেপে হাসি লুকানোর চেষ্টা করলো। ওরে আমার পিচ্চির স্বামী, সকাল সকাল শুরু হয়ে গেছে তোমার। আমি তো অনেকক্ষণ ধরেই শুরু করে দিয়েছি, তুমি খেয়াল করো নাই। মেহেরিন ভ্রু কুচকে তাকালো। মানে? নাবিল খুব গম্ভীর ভান করে বলল, গত 10 মিনিট ধরে আমি শুধু তোমাকে দেখছি। তোমার কোনো কাজ নেই? আছে তো, আমার বউকে বিরক্ত করা। মেহেরিন এবার সত্যি সত্যি হেসে ফেলল। সেই হাসিটা দেখে নাবিল কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। মেহেরিন সেটা খেয়াল করে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? নাবিল ধীরে বলল, কারণ একটা মানুষকে দেখলে আমার সময় থেমে যায়, হার্টবিট থমকে যায়, নিঃশ্বাস থমকে যায়। মেহেরিনের গাল আবারও হালকা লাল হয়ে উঠল। সে দ্রুত চায়ের কাপটা হাতে নিতে গেল, কিন্তু নাবিল তার আগেই কাপটা সরিয়ে রাখলো। কি করছো? নাবিল একটা ঝুঁকে তার কানের পাশে বুক এনে বলল, চা পরে হবে,
আগে 5 মিনিট শুধু আমার সাথে থাকো। মেহেরিন কিছু বলল না, শুধু ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। ঠিক তখনই বাইরে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর মুহূর্তেই একটু অন্ধকার হয়ে উঠল। মেহেরিন চমকে উঠতেই নাবিল মুচকি হেসে আরো কাছে টেনে নিল তাকে। এই যে, ভয় পেয়েছো? না তো। মিথ্যা। তারপর খুব আস্তে নিজের কপালটা মেহেরিনের কপালে ঠেকিয়ে দিল সে। আমি আছি। এই ছোট্ট কথাটাতেই মেহেরিনের বুকের ভেতর অদ্ভুত শান্তি নেমে এলো। কয়েক সেকেন্ড দুজনেই চুপ। বাইরে দূরে কোথাও আবার মেঘ ডাকছে। হঠাৎ নাবিল নিচু স্বরে বলল, আচ্ছা, তোমাকে একটা নাম ধরে ডাকতে ইচ্ছা করছে। মেহেরিন কৌতূহলী চোখে তাকালো। কি নাম? নাবিল হেসে বলল, মায়া। মায়া? নাবিল মাথা নেড়ে বলল, কারণ তুমি পুরোপুরি একটা মায়া। একবার কাছে এলে আর দূরে যাওয়া যায় না। মেহেরিন কিছু বলার আগেই বাইরে হালকা বাতাসে জানালার পর্দা উড়ে উঠল। সেই বাতাস এসে ছুঁয়ে গেল দুজনকেই। মেহেরিন ধীরে ধীরে নাবিলের শার্টটা ধরে বলল, তুমি না দিন দিন খুব বেশি ফ্লার্টিং করা শিখে গেছো। নাবিল নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। সমস্যা হলো তোমাকে দেখলেই মাথা ঠিক থাকে না। মেহেরিন লজ্জা পেয়ে সরে যেতে চাইতেই নাবিল তার হাতটা ধরে ফেলল, খুব আস্তে, খুব যত্ন করে। একটু দাঁড়াও না। মেহেরিন থেমে গেল। নাবিল এবার ধীরে ধীরে তার আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল জড়িয়ে বলল, জানো, পৃথিবীতে অনেক সুন্দর জিনিস আছে। বৃষ্টি আছে, রাত আছে, চাঁদ আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো তুমি চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে আছো। মেহেরিনের চোখ অনিচ্ছাতেই নরম হয়ে এলো। সে খুব আস্তে বলল, সবসময় এত ভালোবাসো কেন? নাবিল মুচকি হেসে উত্তর দিল, কারণ তোমাকে কম ভালোবাসা সম্ভব না। মেহেরিন এবার সত্যিই আর কিছু বলতে পারল না। সে শুধু ধীরে ধীরে নাবিলের বুকে মাথা রাখলো। আর রান্নাঘরের ছোট্ট সেই নীরব মুহূর্তটাতে দুজন মানুষ আবারও নিঃশব্দে একে অপরের আরও একটু কাছাকাছি চলে এলো। 6 মাস, সময়টা খুব বেশি না, আবার খুব কমও না। কিন্তু এই 6 মাসেই মেহেরিন আর নাবিলের সম্পর্কটা যেন পুরো বদলে গেছে। যে সম্পর্ক একসময় জোর করে বাঁধা একটা দায়িত্ব মনে হতো, আজ সেটাই তাদের সবচেয়ে শান্ত আশ্রয়। তালুকদার বাড়িটাও এখন অনেক বদলে গেছে। আগের সেই অস্বস্তি, চাপা নীরবতা সব হারিয়ে গেছে। এখন এই বাড়ির প্রতিটি কোণেই যেন একটু করে উষ্ণতা জমে আছে। সকালবেলা রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল মেহেরিন। হালকা গোলাপি রঙের শাড়ি, এলোমেলো খোপা, চোখে মুখে নরম শান্তি। হঠাৎ পেছন থেকে কেউ এসে কোমর জড়িয়ে ধরলো। নাবিল। মেহেরিন চমকে উঠল। নাবিল, সকাল সকাল এসব কি? নাবিল তার কাঁধে মুখ গুজে বলল, আমার বউকে জড়িয়ে ধরছি, সমস্যা কোথায়? মেহেরিন ঠোঁট চেপে হাসল। নাবিল নির্বিকার ভঙ্গিতে বলল, দেখুক, এখন তো আর লুকিয়ে প্রেম করছি না। মেহেরিন সঙ্গে সঙ্গে তার হাতে চাপা একটা চড় মারল। ঠিক তখনই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে শাইলা তালুকদার মুচকি হেসে বললেন, তোদের দুজনকে দেখলে মনে হয় বাড়িতে দুটো ছোট বাচ্চা আছে। মেহেরিন লজ্জায় একদম লাল হয়ে গেল। আর নাবিল সে গর্বিত ভঙ্গিতে আরো শক্ত করে মেহেরিনকে জড়িয়ে ধরল। ভার্সিটিতেও সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। মেহেরিন আগের মতোই ক্লাস নিত। স্টুডেন্টদের কাছে এখনো শেষেই রাগের স্ট্রিক্ট প্রফেসর। সেদিন দুপুরে ফ্যাক্টরি করিডোরে দাঁড়িয়ে কিছু কাগজ দেখছিল মেহেরিন। ঠিক তখন পাশের দুজন লেকচারারের কথোপকথন তার কানে এলো। শুনেছেন নাকি সত্যি? কি? মেহেরিন ম্যাম নাকি ম্যারিড? কি বলছেন? কার সাথে? নাবিল তালুকদার। নাবিল তালুকদার মানে? কোন নাবিল তালুকদার? ইংরেজি ডিপার্টমেন্টের 3য় বর্ষের স্টুডেন্ট নাবিল তালুকদার। কি বলছেন? প্রফেসর হয়ে শেষমেশ কিনা স্টুডেন্টকে বিয়ে করলো? কথাটা মুহূর্তের মধ্যেই আগুনের মতো ছড়িয়ে পড়লো। কেউ অবাক হলো, কেউ হাসলো, কেউ ফিসফিস শুরু করলো। এতদিন লুকিয়ে রেখেছিল কেন? ওনার মতো মানুষের কাছ থেকে এটা আশা করিনি। একদিন ক্যান্টিনের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকটা কথা স্পষ্ট শুনতে পেল মেহেরিন। বাহ, বাইরে এত ব্যক্তিত্ব দেখায় আর ভেতরে নোংরামি। আরে বাদ দেন, প্রেম তো প্রেমেই।
চারপাশে চাপা হাসির শব্দ উঠল। মেহেরিন থামলো মাত্র কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। পুরো জায়গাটা নিঃশব্দ হয়ে গেল। তার চোখে আজ অদ্ভুত শান্ত একটা দৃঢ়তা। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা নাবিল সবকিছু দেখছিল। তার বুকের ভেতর অস্বস্তি জমে উঠছিল ধীরে ধীরে। সে জানে এই সমাজ কত সহজে আঘাত করতে পারে। সে জানে মানুষ কথার মাধ্যমে কতটা নির্মম হতে পারে। তার সবচেয়ে বড় ভয় ছিল একটাই, মেহেরিন হয়তো ভেঙে পড়বে, হয়তো এসব অপমান সহ্য করতে না পেরে দূরে সরে যাবে, হয়তো একসময় ভাববে নাবিলই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু বদলে গেল। মেহেরিন ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বলল, শেষ নাকি আরো কিছু বলার আছে? কেউ উত্তর দিল না। মেহেরিন এবার শান্ত গলায় বলল, সম্মান বা যোগ্যতা তার বৈবাহিক অবস্থার উপর নির্ভর করে না। আমি বিয়ের আগে যেমন নিজের পরিচয় দাঁড়িয়েছি, এখনও ঠিক তেমনই দাঁড়িয়ে আছি। আমি ক্লাসে যেমন দায়িত্বশীল ছিলাম, এখনও তেমনই আছি। আমার কাজ, আমার মেধা আর আমার সম্মান, এগুলোর কোনোটাই কমে যায়নি, শুধু আমি কাউকে ভালোবেসেছি বলে। ভালোবাসা অপরাধ না, সম্পর্ক অপরাধ না। অপরাধ হলো অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা মন্তব্য করা। কেউ মাথা তুলে তাকাতে পারছিল না। মেহেরিন ধীরে বলল, আপনারা শিক্ষিত মানুষ, অন্তত এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে কাউকে নিজের সম্পর্ক বা নিজের সুখ নিয়ে লজ্জা পেতে না হয়। কারণ দিন শেষে মানুষ ডিগ্রি দিয়ে বড় হয় না, মানসিকতা দিয়ে বড় হয়। পুরো করিডোর নিস্তব্ধ। যারা একটু আগে হাসছিল তাদের মুখ নিচু হয়ে গেছে। কেউ আর একটা কথাও বলল না। দূরে দাঁড়িয়ে থাকা নাবিল স্থির চোখে তাকিয়েছিল মেহেরিনের দিকে। তার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে পড়ল, গর্ব, ভালোবাসা আর একরাশ মুগ্ধতা। মেহেরিন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই নাবিল খুব আস্তে তার হাতটা ধরে ফেলল। মেহেরিন তাকালো, তারপর আস্তে আস্তে বলল, চলো এখন বাসায় যাব। নাবিল কোনো শব্দ না করে মেহেরিনের সাথে আস্তে আস্তে বের হয়ে যেতে থাকে। মেহেরিন আরেকবার পিছন ফিরে বলল, কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলছি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে যদি প্রতিষ্ঠানের মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থেকে থাকে শুধুমাত্র এই কারণে যে আমার বিয়ে হয়েছে আমার চেয়ে 9 বছরের ছোট এবং আমারই একজন স্টুডেন্টের সঙ্গে, তাহলে আপনারা চাইলে আমাকে রেজিগনেশন লেটার পাঠাতে পারেন। কারণ নিজের সম্পর্ক বা বিয়ের জন্য আমি কখনো লজ্জিত নই। তারপর কি হলো বাবা? নাবিল এতক্ষণ তার 8 বছরের মেয়ে নুসাইবাকে তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ঘটনার কথা বলছিল। নাবিল ও মেহেরিনের বিয়ের 10 বছর পূর্ণ হয়েছে। নাবিল তার বাবার ব্যবসাকে নিজের হাতে উন্নতির উচ্চ মাত্রায় নিয়ে গিয়েছে। নুসাইবা বিস্ময় ভরা চোখে বাবার দিকে তাকিয়ে রইল। তার ছোট্ট মুখটা কৌতূহলে ভরে গেছে। তারপর সবাই কি রাগ করেছিল? নাবিল মুচকি হেসে মেয়ের চুলে হাত বুলিয়ে দিল। তাদের ঘরের বারান্দায় হালকা রাতের বাতাস ঢুকছে। দূরে আকাশে আধখানা চাঁদ। রাগ করেছিল অনেকে, অনেক কথা হয়েছিল, কিন্তু জানো তোমার আম্মু কখনো ভয় পায়নি। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেহেরিন কথাগুলো শুনে হালকা হেসে ফেলল। হাতে ট্রে, 3 কাপ গরম দুধ। তোমার বাবা নিজের সম্বন্ধে যা যা বলছে সব কিছু ঢপ মেরেছে? নুসাইবা সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে উঠল। আম্মু, তারপর তুমি সত্যি কলেজ ছেড়ে দিছিলা? মেহেরিন ধীরে এসে মেয়ের পাশে বসলো। তারপর খুব শান্ত গলায় বলল, না মা, আমি চাকরি ছাড়িনি। কেন? মেহেরিন মেয়ের ছোট্ট নাকটা আলতো চেপে ধরল। কারণ আমি কোনো ভুল করিনি। আর মানুষ যখন ভুল না করে তখন শুধু সমাজের ভয় পেয়ে মাথা নিচু করতে নেই। নুসাইবা কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর হঠাৎ বলল, তাহলে আব্বু তোমাকে তখন থেকে এত ভালোবাসতো? নাবিল নাটকীয় ভঙ্গিতে বুক সোজা করল। তোমার আব্বু তো শুরু থেকেই ভয়ঙ্কর প্রেমে ছিল। মিথ্যাবাদী। প্রথম তো শুধু আমাকে রাগাতেই ব্যস্ত ছিলে। আরে রাগানোর তো একটা উদ্দেশ্য ছিল। মেহেরিন ভ্রু তুলল। কি উদ্দেশ্য? নাবিল মিটিমিটি হেসে বলল, আপনার সরি, তোমার নজরে পড়া। মেহেরিন হেসে মাথা নাড়ল। এত বছর পরও এই মানুষটার একই স্বভাব। নুসাইবা হঠাৎ দুজনের মাঝখানে এসে বসে পড়ল। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের মধ্যে আগে কে ভালোবাসি বলেছিল? মেহেরিন আর নাবিল দুজনেই একসাথে একে অপরের দিকে তাকালো। তারপর একই সঙ্গে বলল, ও। নুসাইবা হো হো করে হেসে উঠল। তোমরা দুজনেই পাগল। নাবিল মেয়েকে কোলে টেনে নিল।
তারপর মেহেরিনের দিকে তাকিয়ে নরম গলায় বলল, জানো মেহরিন, এখনও মাঝে মাঝে বিশ্বাস হয় না সেই রাগী প্রফেসর ম্যাডাম আজ আমার মেয়ের আম্মু। মেহেরিন ঠোঁট চেপে হাসলো। আর আমারও বিশ্বাস হয় না সেই বেয়াদব স্টুডেন্টটা এখন আমার এত ভালো বাবা হয়ে গেছে। আর আমারও বিশ্বাস হয় না সেই বেয়াদব স্টুডেন্টটা আজ এত ভালো বাবা হয়ে গেছে। অবশ্যই চাই আমার বন্ধু মিতু, ওর দুটো ছোট ভাই বোন আছে, সারাদিন ওদের নিয়ে খেলে। আমি আছি, আমার 2-3টা ভাই বোন থাকুক, তাদের নিয়ে আমি সারাদিন খেলবো, নাচবো, গান গাইবো, ওদেরকে সাথে নিয়ে ড্রয়িং করব, অনেক অনেক কিছু করব। তাহলে মামুনি একটা কাজ করো তো, এই যে তোমার নানা নানু দাদা দাদু সবাই বসে আছে, তাদের সাথে গিয়ে খেলো। আমি তোমার আম্মুর সাথে তোমার ছোট ছোট ভাই বোন আনার ব্যবস্থা করছি। ওকে বাবা। নুসাইবার 1 মিনিট এখানে দাঁড়ালো না, এক দৌড়ে তার দাদা যদি নানা নানির কাছে চলে গেল। মেহেরিন বিস্মিত হয়ে বাবা মেয়ের কাণ্ড দেখছিল। নুসাইবা চলে যেতে মেহেরিন বলল, মেয়েকে কি উল্টাপাল্টা বোঝালে এগুলো? উল্টোপাল্টা বোঝানোর কি আছে? মেয়ে বড় হয়েছে, তার একটা ভাই বোন আনা দরকার না? আমার এখন 39 বয়স, এখন যদি আমার বাবু নেই সবাই কি বলবে? একটু আগেই মেয়েকে তার সাহসী মায়ের কাহিনী শোনাচ্ছিল না, এখন মেয়েকে বলতে হবে তার মা এখন আর সাহসী নেই, ভীতু হয়ে গিয়েছে। মেহেরিন কিছু বলার আগেই নাবিল ওকে শক্ত করে জড়িয়ে দুজনের 2 ওষ্ঠগুলো মিলিত হয়। দুজন আস্তে আস্তে ডুবে যায় ভালোবাসার গভীর সমুদ্রে। কোনো একদিন সকালবেলা মেহেরিন আর নাবিল বসে কথা বলছে। মেহেরিন দ্বিতীয়বার গর্ভবতী হয়েছে। চোখে মুখে যেন আরো সৌন্দর্য ভেসে উঠেছে ওর। ওদের কথার মাঝে দূর থেকে নুসাইবার চিৎকার শোনা গেল, আম্মু, আব্বু আবার আমার চকলেট লুকাইছে। মেহেরিন সঙ্গে সঙ্গে নাবিলের দিকে তাকালো। তুমি আবার শুরু করেছো? আমি কিছু করি নাই। নুসাইবা দৌড়ে রুমে ঢুকে পড়ল। আব্বু মিথ্যে বলছে, আমার ড্রয়ার থেকে চকলেট নিয়ে নিজেই খেয়ে ফেলেছে। নাবিল নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রাখলো। এই অপবাদ আমি মানি না। নুসাইবা গম্ভীর মুখে বলল, তোমার মুখে এখনো চকলেট লেগে আছে। 1 সেকেন্ড নীরবতা, তারপর মেহেরিন হো হো করে হেসে উঠল। আর নাবিল ধরা পড়ে যাওয়া বাচ্চাদের মতো মুখ করে দাঁড়িয়ে রইল। মেহেরিন হাসতে হাসতে বলল, কি বলবে এই লোক? 2 সন্তানের বাবা এখনো বাচ্চাদের মতো মেয়ের চকলেট চুরি করে খায়। মেহেরিনের কথা নাবিল ও নুসাইবা হাসতে থাকে। হাসির শব্দে পুরো রুমটা ভরে গেল। মেহেরিন তাকিয়ে রইল নিজের ছোট্ট পরিবারটার দিকে। একসময় যে জীবনটাকে সে ভয় পেত, আজ সেই জীবনটাই তার সবচেয়ে প্রিয় আশ্রয়। আর ঠিক তখনই নাবিল চুপি চুপি এসে আবার তার হাতটা ধরে ফেলল। কি ভাবছো? মেহেরিন খুব আস্তে হাসলো। ভাবছি আল্লাহ সত্যিই আমার জন্য সবচেয়ে সুন্দর গল্পটাই লিখেছেন।